শুভরাত্রি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও বিশ্বভরা গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বিশ্বরং আয়োজিত বিশ্বভরা গানে দেখতে দেখতে 20 পর্ব করে ফেললাম। কেমনে করে ঠিক বুঝতেও পারছি না। আহ প্রতিদিনই এখানে উপস্থিত হই বিশেষ বিশেষ কি বলবো, আমার চোখে কিংবদন্তি এক একজন। অনেক নতুনরাও আসেন, কিন্তু সেই সাথে বিশেষ বিশেষ আকর্ষণ কিছু থাকে। স্পেশাল ডে বলে একটা কথা, ঠিক তেমনি আজকে আমার সেই দিনটি। আমি কিন্তু নার্ভাস, সত্য কথা। প্রথমে দুঃখ প্রকাশ করছি, আমাদের অনুষ্ঠানে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে। যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আমাদের কাজগুলো করতে হয়, এক একজন এক এক বাসায় বসে কাজটা করছি, কেউ ঢাকার মধ্যে কেউ ঢাকার বাইরে। সেই জন্য একটু দেরি হয়ে গেছে। সেই দেরি হয়ে যাওয়ার কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা না বাড়াই, কিন্তু একটু কথা তো বলতেই হবে। আজকে স্পেশাল ডে এই কারণেই, আমাদের মাঝে সে বিশ্বরং ফ্যান পেজকে ধন্য করার জন্য যিনি উপস্থিত হয়েছেন। কি আমার এটা তো 1-1.5 মাসের গল্প। দেবী আসবেন আসবেন করে আর আসছেন না। অতঃপর সেই দিনটি আজকে, সেই শুভক্ষণটি আমি পেয়ে গেছি। তিনি উপস্থিত হয়েছেন, আমাদের সবার প্রিয়, দুই বাংলা বলবো না, সমগ্র বিশ্ব জুড়ে যার পদচারণা, যার কণ্ঠ দিয়ে, যার কি বলবো, তার উপস্থিতি অনেক বিশাল ভূমিকা রাখে আমার কাছে এবং আমি জানি বিশ্বের কাছেও। তিনি যখন যে মঞ্চে উপস্থিত হন, যে পরিবেশে, যে অনুষ্ঠানে উপস্থিত হন, সেটা অন্য একটা মাত্রা যোগ করে। ঠিক তেমনি আজকে আমি ধন্য হয়েছি বিশ্বরং ফ্যান পেজে আমার দিদিমণিকে উপস্থিত করতে পেরে। এবং কি বলবো, একই সাথে সরস্বতী এবং লক্ষ্মী যার মধ্যে বিরাজ করে, সেই আমাদের শামা রহমান উপস্থিত হয়েছে। এবং সেই সাথে আমাদের আরেক স্পেশাল একটা দিন, এবং এই দিদিকে এখানে উপস্থিত করার জন্য, মানে আমাকে সাহস যোগানোর জন্য, যিনি আমাকে সাহস জুগিয়েছেন, আমাকে সবসময় বলেছেন, পুলাকের কাছে আমি ধন্যবাদ জানাতে চাই। পুলাক না বললে আমি দিদিকে জীবনে হয়তো বলতে সাহস পেতাম না বিশ্বরং ফ্যান পেজে ঠিক এইরকম একটা পরিবেশে উপস্থিত হতে। আমি ধন্য। আর বেশিক্ষণ সময় নিব না, আজকে অনুষ্ঠান চালাবে কিন্তু আসলে পুলাক এবং দিদিমণি। আমি হচ্ছি দর্শক হয়ে, শ্রোতা হয়ে শুধুমাত্র মুগ্ধ হব গানে গানে আর কবিতায়। দিদিমণি কেমন আছেন? পুলাক কেমন আছে? আছে আসলে সত্যি অনেক দিন ধরে আমাদের এই অনেক কিছু আমরা প্ল্যান করছিলাম, করব তোমার সাথে কাজ করব এসব। তো আমি সত্যি তোমাকে ধন্যবাদ জানাই আজকে তোমার এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে তুমি আমন্ত্রণ জানিয়েছো এবং ভীষণ ভালো লেগেছে। তোমার অনেক ফ্যান, তুমি এত একটা গুণী মানুষ, এত বছর ধরে তুমি কাজ করে যাচ্ছ, 25 বছর মনে হয় না? রং ছিল তোমার আগে, রং ছিল শুধু, এখন বিশ্বরং। জি, তুমি অসাধারণ কাজ করো, আমরা সবাই ভীষণ গর্বিত তোমাকে নিয়ে। আর পোলাক ও আমার ছোট ভাইয়ের মতো, এবং ওর মধ্যে এত ডেপথ আছে এই বয়সে। আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই যে ও কি সুন্দর ভাবে, মার্জিত ভাবে কথা বলে। ওর উপস্থিতি, আমি ওর সঙ্গে কাজ করেছি অনেক আগে। তো আজকে আমি খুবই আনন্দিত। সত্যি একটু দেরি হলো বটে, যারা বসে আছে তাদের জন্য। তো আমিও ভাবছিলাম এটা কি হবে নাকি আজকে। শিল্পীদের এরকম হয় একটু। দিদি পুলাক কিছু বলো দাদা। আমি আমি কি বলবো, সত্যি যেটা শুরুতেই বিপ্লব দা বললেন যে শামা আপা কিন্তু সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের বরপুত্রী, এবং আমাদের বাংলাদেশকে বিশ্ব সঙ্গীত অঙ্গনে যিনি বারবার করে তুলে ধরেছেন, এবং কিভাবে এই, তো আমি তো বলি যার কণ্ঠে রবীন্দ্রনাথ আবহমান, তিনি শামা রহমান। স্বাগতম শামা আপা অনুষ্ঠান বেশি বলে ফেলেছো। না না না, একদমই জানি আমরা যারা শ্রোতা, আমি আসলে শামা আপার গুণমুগ্ধ শ্রোতা। আসলে একটা গান দিয়ে শুরু করি, তারপরে আলাপচারিতায় যাই, কি বলি বিপ্লব দা? গান, হ্যাঁ, আমরা একটা গান দিয়ে শুরু করি, এরপর মাঝে মাঝে আমি সবার উদ্দেশ্যে বলবো যে, প্রথমেই বলি যারা দেরি করে ফেলেছি আমরা, এই জন্য আমরা সবাই দুঃখিত। যারা আমাদের মাঝে এখন আছেন তারা বেশি বেশি লিখতে থাকুন। বিশ্বরং ফ্যান পেজ এটা প্রথমে লাইক দিয়ে দিন কষ্ট করে, এবং তার সাথে অনুষ্ঠানে যাওয়ার আগেই লাইকটি শেয়ার করে দিন, যেন আপনার প্রিয়জন, আপনার বন্ধু বান্ধব সবাই মিলে আজকে এই শুভ সন্ধ্যা, শুভ রাত্রিটি আমরা, বর্ষামুখর রাত,
গানে গানে কবিতা কবিতা একদম আচ্ছন্ন থাকতে পারি। আমি পোলাকের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না। আমি এই অনুষ্ঠানে আসতেই চাইনি আজকে, আমি বলেছিলাম লাইভ দেখবো বসে বসে। মানে শ্যামা আপাকে তুলে ধরার জন্য পুলাককেই দরকার। আমি খুবই কি বলবো, আমার দ্বারা সম্ভব নেই এই মানুষটির বর্ণনা করা, এই মানুষকে তুলে ধরা, তার গল্প করা। আমি সাধারণ দর্শক হিসেবে গল্প করবো এখানে বসে বসে। জি দিদি, শুরু করি আমরা। গানে যাই তো। একটি প্রেমের গান, কিন্তু প্রেম, বর্ষা প্রেম খুব কাছাকাছি আমার কাছে মনে হয়, এবং রবীন্দ্রনাথের ভীষণ প্রিয় ছিল বর্ষা। তো আমি একটি গান গাইছি প্রেম পর্যায় থেকে, আশা করি ভালো লাগবে সবার। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার সকল লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, অন্ধকারে অন্তরুদ্ধার নাও থেকে মোর পরানো মন, চাইনে আমি চাইনে, আমি চাইনে তপন, চাইনে তারা, নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগ্ন ঘুমের ঘোরে, নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে, সবাই মগ্ন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, দিও দিও আমার চোখের জলে দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। বাহ বাহ বাহ, পুরা স্নাত শ্যামাপ্পা, অসাধারণ অসাধারণ। বিপ্লব তো কই মানে গেল? আমি আছি তো। আমরা আসলে জিতছিলাম মনে হচ্ছে। আর আমারও কিন্তু ব্যক্তিগতভাবে 6টি ঋতুর মধ্যে বর্ষা, মানে বৃষ্টি যেদিন শুরু হয়, পুরো বর্ষাকালটা আমি কাজের মুডেই থাকি না। মানে আমি অনেক ব্যস্ত, এর মধ্যে বৃষ্টি মানে আমার হাত পা না আর চলে না, মনে হয় এমন মনে হয়। মানে সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, ওই ওই সময়টুকু যতক্ষণ বৃষ্টি ঝরে ততক্ষণ আর কিছুই ভালো লাগে না। পুলাক, দিদিমণি হুম, বর্ষার তো আমাদের ভিজিয়ে শুরু করলেন বর্ষার মতো গান দিয়ে। একদম রবীন্দ্রনাথেরও আমি জানি যে একদম। প্রিয় বর্ষার ঋতু। এই সময় এখন তোমার কি করণীয়? আমরা গল্পে যাচ্ছি, তোমারও একটা কিছু দিয়ে শুরুটা হোক। আবাহন করি বর্ষার। আসলে কি রবীন্দ্রনাথের মানে বর্ষা এত প্রিয় ঋতু ছিল, বহু রাগে বহু তালে বিচিত্র আঙ্গিকে বিচিত্রতর ভাবে উনি বর্ষাকে পেয়েছে। শ্যামাপ্পা ভালো বলতে পারবে। উনার বর্ষায় কিন্তু 4টি আবর্ত আমরা দেখতে পাই: মেঘমল্লার, নববর্ষা, বর্ষণ এবং শেষ বর্ষণ। তো আবাহন দিয়ে শুরু করি। নটরাজের একটা কবিতার ছোট্ট একটা অংশ পড়ে শোনাচ্ছি আমি। বাহ, আশা করি যারা দেখছেন ভালো লাগবে আপনাদের। কোন বারতার করিল প্রচার দূর আকাশের ইঙ্গিতে, ঐরাবতের বৃঙ্গিতে, নিষ্ঠুর তপে আছে নিমগ্ন ধরণী তপস্বিনী, রুক্ষ অঙ্গ পাংশু ধূসর, ধ্যান অঙ্গন শুষ্ক ঊষর, নাহি সখী সঙ্গিনী। বুঝি আসন্ন হলো তার বর, শুনি গর্জন রথ ঘর ঘর, বুঝি আসে কাঙ্ক্ষিত। ওগো বিরহিনী, গেল দূর দিন,
দুঃখ ঘুচিবে নিঃশেষে, মনো মাঝে যারে রুদ্ধ নয়নে, পুজিলে ধ্যানের পুষ্প চয়নে, দেখা দিবে আজি বিশ্বাসে। ওই বুঝি আসে আকাশে আকাশে, সমারোহ তার বিস্তারি, বিজয়ী সে বীর, ওরে ভয় ভীতা, যাবে তোর ভয়, ওরে পিপাসিতা, তৃষা হতে দিবে নিস্তারি। কুঞ্জ কানন জাগ্রত হোক, আজি বন্দনা সঙ্গীতে, শিহর লাগুক শাখায় শাখায়, তব নৃত্যের ভঙ্গিতে। গাও জয় জয়, গাও জয় গান, ঢেউ তোলো স্বরসপ্তকে, বনপথে আসে মনোরঞ্জন, নয়নে পরাবে প্রেম অঞ্জন, সুধা দিবে চিরতপ্তকে। বাহ, বাহ। কি থ্যাংক জাদু ইউ। আছে না, কি জাদু আছে! আমি বলি তো জোর, আমরা একটা কিছু করতে গেলে মানে আমি একটা শো করতে গেলে মানে আমার 7 লাগেজ কাপড় লাগে নিতে, আর এই এক ছেলে একটা কণ্ঠ নিয়ে দৌড় দেয়, আর কিচ্ছু লাগে না সাথে। বলেন তো দিদিমণি, ঈশ্বর কি পুলাকের সৃষ্টি করে পাঠিয়েছে! ওর থেকে মুড ক্রিয়েট হয় একটা সুন্দর হ্যাঁ, মুড। মানে যে কোনো থ্যাংক ইউ। মানে এই ধরনের অনুষ্ঠানগুলো, এবং অন্য যে আমি কোনো দিনের আমি তুলনায় আমি লজ্জা একটা কথা পাচ্ছি। বলতে চাই, অন্য যে কোনো দিনের তুলনায় আজকে পুলাক কিন্তু খুব মুডে আছে, একদম কিলবিলে কিলবিলে। একদম কয় আমার প্রিয় শিল্পী সামনে বসে গত কয়দিন ধরে দিতে বলি, সত্য কথা, তখন অনেক গল্প হয়, কথা হয়, মানে অন্য একটা মুডেই আছে আজকের অনুষ্ঠানটা নিয়ে। পুলাক, এটাও আমার একটু জানতে ইচ্ছা করে। আমি পুলাকের সাথে অনেক বছর অনেক স্টেজ শো, অনেক ভাবে অনেক শো করেছি, কিন্তু আজকের দিনটা কেন তো স্পেশাল পুলাক? শামা যেটা বললা যে শামা আপা সত্যি স্পেশাল, এবং শামা আপা না একদম নিভৃতচারী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমার এবং শামা আপার মধ্যে দুইটা জিনিস ভীষণ কমন, আমরা দুজনই চর পদ্মার মানুষ, পদ্মা পাড়ের মানুষ, পদ্মার মতো শান্ত বহমান। আর সত্যি কথা বলতে কি, মানে পছন্দের শিল্পী যখন সামনে আসে তার সাথে কবিতা পড়ার মানে আনন্দই অন্যরকম। এবং শামা আপার গান না শুধুমাত্র গান না, এটা অনুভূতি। মানে যারাই শামা আপার গান শুনে পছন্দ করে, এবং তারা সবসময় বলে যে শামা আপা না একটা অনুভূতি তৈরি করে, তখন না ওই অনুভূতিকে আর কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় না। যেমন আমার কথা বলতে, এবং অনেকে হয়তো জানেন, আমি একটু সময় নিয়ে নিচ্ছি শামা আপা সম্পর্কে একটু প্লিজ, বলবো। আজকে কিন্তু শামা আমরা আপা গান কম কিন্তু শুনবো। হ্যাঁ, আজকে গল্প করবো, আজকে গান কম, আমরা কথা শুনবো প্লিজ। শামা আপা কিন্তু আমাদের জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর একমাত্র কন্যা, এবং এই পরিচয়টি শামা আপা জীবনেও কোথাও দেননি, মানে কোথাও না। এত বড় একটা পজিশন হোল্ড করে সৈয়দা সাজেদা চৌধুরী, এবং উনি একজন লৌহ মানবী। মানে আমাদের ফরিদপুরে আমরা এত ওমেন এম্পাওয়ারমেন্ট আইকন এই সমস্ত নিয়ে কথা বলি, এখন ফেমিনিজম নিয়ে কথা বলি। শি ওয়াজ দ্য লিডার সিন্স দেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে উনি এতটা দিন ধরে রেখেছেন এই জায়গাটা। তো শামা আপা এই পরিচয়টি কোনো দিন দেয়নি আজ পর্যন্ত, এবং উইকিপিডিয়াতে গেলেও শামা আপার মায়ের নামে জায়গায় কোথাও কিন্তু দেওয়া নেই যে সেরকম। আমার ক্ষেত্রে আমার মা যেহেতু ফরিদপুরের কমিশনার ছিল, জেএমএস এর চেয়ারপারসন ছিল, আমাকে কিন্তু আজ পর্যন্ত সবাই বিলকিস আপার ছেলে হিসেবে চেনে। বাট এই মানুষটাকে আজ পর্যন্ত আমি দেখলাম না বলতে, এবং পাওয়ারটাকে কোনোভাবে ইউটিলাইজ করতে। মানে শি ইজ সো পাওয়ারফুল। আর শামা আপার এই যে বিশ্বজনীন একটা তো জিনিস, যে বিপ্লব, যেটা সত্যি কথা, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শেক্সপিয়ার বলো, রবীন্দ্রনাথ বলো, পুলাক, গানের আমি আবহে আমি পুলাক, আমি একটু কথা বলি। আমি আমার জায়গা থেকে একটু বলে নিই, আমার মনে যেহেতু আসছে। দিদিমণিকে আসলে আমি তো ছবি থেকে চিনি, মানে যখন আর্ট কলেজে পড়তাম, বেঙ্গল গ্যালারিতে আমার অনেক যেত তো এক্সিবিশনের কারণে, 27 নম্বরে বা যে কোনো গ্যালারিতে। এবং ওখানে গিয়ে এক্সিবিশন শেষ মানে হচ্ছে কি, এন্ট্রিতে ঢুকতেই এগুলো থাকে থাকে সাজানো থাকে, ঠিক আছে? কখনো কখনো গান বাজতো, কখনো কখনো আমি আমি তো গানের পাগল যেহেতু সবসময়, আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। মানে আমি না এটা না বলে পারছি না যে ওই ছবির মানুষটা, আমি তাকে নিয়ে এখন শো করছি এত বছর পরে এসে একই অনুষ্ঠানে, মানে জীবন্ত একটা মানুষের সাথে। সত্য কথা, দিদিমণিকে নিয়ে আমার যদিও বেশ কয়েকবার প্ল্যানও হয়েছিল, আহ ওনাকে আমার নিজের হাতে সাজানোর প্ল্যান, সেটা কবে ঈশ্বর ঠিক করবে আমি জানি না। কিন্তু আমি না এখনো মাঝে মাঝে কথা কথা হারিয়ে যাচ্ছি, যে আমার সেই চারুকলা লাইফের কথা সব মনে পড়ছে। ওনাকে আমি, ওনার গান এত মুগ্ধ হয়ে শুনতাম, ওনাকে আমি এত মুগ্ধ হয়ে দেখতাম। হয়তো কোনো একটা এক্সিবিশনে গেছি, হয়তো উনি আসছে, বা কোনো একটা অনুষ্ঠানে দূর থেকে দেখছি,
সেই মানুষের সাথে বিশ্বরং ফ্যান পেজ আমি বসে আছি। আমি সত্যি আজকে আমার স্পেশাল, বাবা, কিন্তু এরপরে যেটা তাহলে কথা আমি কেন খুশি হব না? আমি কেন খুশি হব না? আমি বুঝাইতে পারবো না আমার অবস্থাটা কি এখন। আচ্ছা, আরেকটা কথা দিদিমণি, যে এটা উল্লেখ যেটা বললেন যে মায়ের ওই পরিচয়টা আপনি কখনো তুলে ধরেন না, যেখানে মানুষ সব সময় নানান ধরনের শক্তি প্রদর্শন, নানান ধরনের যা নাই তাও প্রদর্শন করছে, এবং সবসময় কোনো না কোনো ভাবে নিজেকে প্রমোট করার জন্য যা যা করে অনেক কিছুই তো, কিন্তু আপনি যে এই যে নিভৃতে মানে শুধু সঙ্গীতটা, বা কখনো মাকে ওইভাবে তুলে ধরেন না, মানে আপনি কার সন্তান, এই যে সহজ সরল এবং সাধারণ হয়ে থাকাটা, এইটা চিন্তাটা আমার কাছে মনে হচ্ছে এটা অনেকেরই জানা উচিত, বোঝা উচিত, যে এইভাবেও হয়, এইভাবে একজন শিল্পী তৈরি হয়। আপনার চিন্তাটা আসলে কেন এই পুলাক শব্দটা বললো? পুলাক আজকে না, শুধু যে কোনো সময় না আমাকে বলবে গল্পে গল্পে, আজকে থেকে না। তা আপনার ভিতরে আসলে কোন জিনিসটা, চিন্তাটা কাজ করে যার জন্য আপনি এটা করেন, বা ওটা আপনার কোনো মূল বিষয় মনে হয় না? সত্যি আমি ভীষণ গর্বিত আমার মাকে নিয়ে। আমার মা একটা বিশাল একটা মানুষ, আসলে পরিপূর্ণ একটা মানুষ। একটু না বললে হবে না, সেটা হচ্ছে যে মা, আমরা ছোটবেলা থেকেই মা কিন্তু ওই পলিটিক্সে, মা কিন্তু নিজে বাজার করা, নিজে রান্না করা, আমাদের স্কুল, আমাদের গান শেখানো থেকে শুরু করে সবকিছু কিন্তু মা। তো মা হচ্ছে আমাদের কাছে, এবং মার সাথে আমার যে সম্পর্কটা সেটা হলো রবীন্দ্রনাথ মাঝখানে, ওদিকে মা, এখানে আমি। তো অফিসে গিয়েও মা একটা ফোন করে বলবে, আচ্ছা এই গানটা, মাঝখান থেকে একটা লাইন বলবে, আচ্ছা এই গানটা তুলেছো না, মা তুলিনি, এই গানটা অবশ্যই তুলবে। এবং আমি এটা বলি যে মার এই 2015-তে একটা অপারেশন হয়েছিল, বাইপাস, দিল্লিতে। আমি গিয়েছিলাম, আমার ছোট ভাই সেখানে, মাকে অপারেশন করতে রাজি ছিল না একদমই। তারপরে বললো যাওয়ার সময়, আমরা অনেক বোঝানোর পরে যাওয়ার সময় ওখানে বললো, আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা গান গেয়ে নিই। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই। তো বললো, তখন পুরো আমি আজি বিজন ঘরে এই গানটা পুরোটা গাইলো, গিয়ে কেমন যেন তার একটা প্রশান্তি আসলো, সে চলে গেল। তখন আমাকে ডাক্তার, যখন অপারেশন হয়ে গেছে একদিন পরে আমাকে ডাকলো যে মা আপনাকে দেখতে চাবে, আপনি আসেন। গেলাম, অনেক চারিদিকে অনেক মেশিন, অনেক কিছুর মধ্যে মা। আমি গিয়ে আস্তে করে ডাকলাম মা, আর ওখানে একটা পাশে জানালা ছিল, ওখানে সুন্দর গাছ। মা চোখটা খুলে একটা হাসলেন, আর জীবানন্দ দাশের একটা কবিতা পুরোটা বললেন, ওইটা দেখেই, হ্যাঁ, বলে আবার চোখ বন্ধ করে, কারণ অনেক বড় যেহেতু স্বাভাবিক। অপারেশন। এই যে একটা মা স্মরণ শক্তি, এবং পুরা গীতবিতান মুখস্থ, এবং সুর এদিক থেকে এদিক থেকে ওদিক হলে বলবে না এই জায়গাটা তো হয়নি তোমার, এই জায়গাটা এইভাবে আমরা শিখি নাই। কলিম মামার সাথে, কলিম শরাফির সাথে খুব ইয়ে ছিল, আমাদের বাড়িতে আসতেন। তো মার কাছে আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ সারা জীবন, যে আমার সাথে রবীন্দ্রনাথের পরিচয় করে দেওয়াটা। তা আমাকে বলতেন যে তুমি একবার রবীন্দ্রনাথে ঢুকে গেলে আর বের হতে পারবে না। এটা আমি তখন বুঝতাম না কি বলছে, কারণ আমি তখন হিন্দি গান শুনি, সব গান আমার আসলে এখনো শুনি, সব ভালো লাগে। কিন্তু এই যে একটা ব্যাপার, এটা কিন্তু আমি এই যে উপলব্ধি, এগুলো পুরো মায়ের জন্য। তো মারটার নাম অত ইউজ করিনি, এই জন্যই যে আমার মনে হতো যে সবাই একটু বেশি হয়তো খাতির করবে আমাকে, একটু বেশি আমার, ওইটা আমি কখনোই চাইনি। বাবা মা যে কি অদ্ভুত ব্যাপারটা, যেখানে মানুষ স্পেশাল টেক কেয়ার চায় সব জায়গায়, যে আমার অমুকের চাচার মেয়ের অমুকের ফুফাতো ভাবি, এই বলে কিন্তু সমাজটাতে এইভাবে তৈরি হচ্ছে এখন। আর উনি সম্ভব, ঝোলে ঝালে লঙ্কা, মানে এটা কি সম্ভব যে আমাকে কেন স্পেশাল কেয়ার করবে, সেই জন্য আমি নাম বলি না। ওটা মানে আমার ভালো লাগবে না, মানে এবং ওটা আমার জন্য আমাকে করলে আমি খুব খুশি হব, কিন্তু মানে আমার মার কারণে যদি আমাকে ওই স্পেশাল জিনিস দিয়ে ওটা করা হয়। আর আমার বাবা সবসময় বলতেন, ওই গানটা তার খুব পছন্দ ছিল, আর সবসময় বলতেন আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাছে। এটা তার জীবনের একটা ভীষণ ইয়ে ছিল। উনি কিন্তু ব্যাক বেঞ্চার ছিলেন ভীষণ, এবং এই পার্টির জন্য কিন্তু উনি পিছন থেকে সারাক্ষণ করেছেন, মাকে লিখে দিতেন, বক্তৃতা লিখে দিতেন, সব করতেন। হ্যাঁ, তো কিন্তু কখনো হ্যাঁ দিদিমণি, আমার মনে হচ্ছে যেহেতু মা বাবা নিয়ে আমরা কথা বলছি, মেয়ে হিসেবে আপনি ভালো করে জানেন, যেটা বলেন বাবার একটা গান আপনি বলেই ফেললেন, আর মায়ের একটা প্রিয় গান, এই দুইটা গান আমরা একটু শুনবো আজকে। ঠিক আছে, নিশ্চয়ই। একটা মাকে ডেডিকেট করে, একটা বাবাকে ডেডিকেট করে। আজি বিজন ঘরে গাও না শ্যামাপ্পা, হ্যাঁ, বিজন ঘরে এটা গাও। মার খুব পছন্দ। হ্যাঁ।
হ্যাঁ, আজকে মায়ের একটা গান শুনবো, তারপর বাবারও পছন্দের একটা গান শুনবো। ঠিক আছে। আজি নির্জন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানে জানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি নির্জন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে ফিরিয়ে আনি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি নির্জন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ বন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দোলে দোলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে আপনাকে আনি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি নির্জন ঘরে। জানি বন্ধু জানি তোমার আছে তো হাত। আমার এখন আরেকটা প্রোগ্রামে কিন্তু আইডিয়া মাথায় চলে আসছে, একদিন বাবা মা সহ মেয়েকে নিয়ে বসবো। কি নিশ্চয়ই। আই উইশ। না, গোলাম আকবর চৌধুরী উনি মরহুম হয়ে গেছেন, স্যার আমাদের মাঝে নেই আর, কিন্তু নিশ্চয় আপার সাথে তো 2015 আমি সালে। সামাপাকে বলি। হ্যাঁ, আহ, খালুজান মারা গেছেন তো, কিন্তু আপার সাথে তো করাই যেতে পারে, এবং কি ভালো গান করে। বিটিভিতে একদিন গাইলো শ্যামাপা। সারাক্ষণ তো গানই করে সে, সারাক্ষণ সাজিদ আপা যখনই ফোনে আমার সাথে আমি কখনো শুনি নাই, সত্যি আমি আজকে নতুন করে জানলাম। আমার মনে হয় আমার মতো অনেকেই নতুন করে জেনেছেন মায়ের আরেক রূপ। মানে আমরা তো মনে করি রাজনীতিবিদরা শুধুমাত্র দেশের জন্য মানে আন্দোলন করে যায়, এই করে যায়, সেই সবসময় এই নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওনারাও যে ওনাদের শিল্পী মন, ওনাদের গান, ওনাদের কবিতা, সত্য এই মানুষগুলোকে আমরা কখনো সামনে পাই না কিন্তু। বঙ্গবন্ধু ও কিন্তু ও ভীষণ গান পছন্দ করতেন, এবং ওনার অনেক বড় বড় হয়তো একটা মিটিং হচ্ছে, বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিন্তু উনি সব শিল্পীদেরকে রাখতেন যে একটা গান গান করতে হবে। এরপরে উনি ভীষণ গান পছন্দ করতেন এবং আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ চলে আসতেন, এবং আমার রুমের পাশে একটা বড় ছাদের মতো ছিল, তো কলিম মামা গান করছেন, তো আম্মা হঠাৎ দেখে যে উনি পিছনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আর যতক্ষণ গান উনি ওখানে দাঁড়িয়েছিলেন, শেষ হলো তারপরে উনি ঢুকেছেন, যে উনি বিরক্ত করবেন না, মানে এরকম একটা অসাধারণ একটা মানুষ। আমি তুমি কিছু অনেকেই এগুলো ইতিহাস এবং বিশ্ব বিপ্লব তো তোমাকে আরেকটা কথা বলি যে সৈয়দা সাজেদা চৌধুরী আকবর যখন মানে ফরিদপুরে ভাষণ দিত রাজেন্দ্র কলেজ মাঠে,
মানে পুরা মাঠ ভরে যেত লোকজন ওনার বক্তৃতা শোনবার জন্য, এবং সে কি বজ্র কণ্ঠ! আরে সেই বাবা, মানুষ যদি গান এবং রবীন্দ্রসঙ্গীত, ভাবো, দুটো অপোজিট আমি পোলস। তো আমি তাই তো বলছি, হ্যাঁ, শেষের কবিতা কিন্তু পুরো মুখস্থ তার প্রতিটা। চিন্তা করতে যে পারো। বলতো যে ফ্যাশনটা হলো মুখোশ আর হ্যাঁ স্টাইলটা হলো হ্যাঁ মুখশ্রী। হ্যাঁ, তো প্রতি কথায় কথায় হ্যাঁ, সে কিন্তু এগুলো বলতো, মানে একটু আসলে রেফারেন্স আগে। মার কিছুই না মার কাছে। আচ্ছা, আমার এখানে দিদিমণি অনেক কমেন্ট আসছে, আমার মনে আচ্ছা, হয় হ্যাঁ, আপনি একটু কি নিজে পড়বেন না আমি একটু পড়বো? আমার কাছে তুমি সম্পূর্ণা, পড়বে। আমি একটু পড়ি। সম্পূর্ণা দাস উনি বলেছেন অপূর্ব চৌধুরী, আবু সাইদ, সিলেটে বৃষ্টি হচ্ছে, শামা আপার পোলাক ভাইয়ের কবিতা মতো, কথামালা বেশ লাগছে। বিশ্বরূপ গোস্বামী, আহা ধন্যবাদ। অপূর্ব। হাবিবুর সোলাইমান লিখেছেন দূরদেশী সেই রাখাল ছেলে শুনতে চাই। মোহাম্মদ মামুন কাদের লিখেছেন আহা কি অসাধারণ সুন্দর গায়কী, অনেক শুভ কামনা। বাকিগুলো পরে পড়ছি। আহ আচ্ছা, বাণীচন্দ্র উনি ধন্যবাদ। দেখছেন, বানিয়াদি। শ্যামা রহমান খুবই ও গুণী বানিদি, শিল্পী হ্যাঁ নমস্কার। বাণীদি ও সুন্দর মনের মানুষ, শুধুমাত্র বাংলাদেশ নয় কলকাতাতেও সকলের খুব প্রিয় শিল্পী। খুব ভালো লাগছে আসলে দিদিমণিকে কোন একটা দেশে মানে প্রেমে আটকানো বড়ই কষ্ট আমি মনে বাধা করি। না। যারা গান পছন্দ করেন, যারা গানের মানুষ পছন্দ করেন, মানে আমরা হয় না যে অনেক সময় গান শুনে খুব মুগ্ধ হই, কিন্তু মানুষটির সামনে গেলে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। অনেক ভক্তদের কিন্তু মন নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে, অনেক সময় হয়ে থাকে। কিন্তু এই একটা জায়গা যেখানে মানে ভালো লাগাটা আমরা বাড়তেই থাকে, যে কে গাইছেন ওই জায়গাটা চিন্তা করতে গেলে। চন্দ্রিমা ভট্টাচার্যা লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ। ইন্দ্রাণী দাশগুপ্ত আমারও খুব প্রিয় শিল্পী। মাহফুজ কল্প চিটগং থেকে দেখছেন। আমারও। এরকম দিদিমণি, আমি করোনার এই সময়টা নিয়ে একটু জানতে চাচ্ছি, কেমন যাচ্ছে, কি করছেন সারাক্ষণ? করোনার এই সময় সত্যি আমাদের মানে কখনো কোনো ভাবেই চিন্তা করতে পারিনি যে এরকম একটা সময় আমাদের আসবে। এই পরিস্থিতিতে আমরা বসবাস করছি, সারা পৃথিবীর মানুষ, এই কারোর সঙ্গে কারোর দেখা নেই। এবং তবে প্রথম দিকে খুব মন খারাপ লাগতো, পরে নিজেকে মানে অনেক ইয়ে করে বললাম যে না, আমি যদি এখন মন খারাপ করে বসে থাকি তাহলে হবে না, আমাকে অন্য মানুষদের মন ভালো রাখতে হবে। হ্যাঁ, বাহ, তো সেজন্য আমরা অনেক এই অনলাইন প্রোগ্রাম অনেক করছি সবার জন্যই, এবং কিছু জি ফান্ড জি রেজিং প্রোগ্রাম করছি। এগুলো জি জি করে যে কিছু মানুষকে তো কিছুক্ষণের জন্য ভালো রাখা যায়। তবে আমরা জানি না আমাদের এই শেষ কোথায়। তবে আমি বলি যে সবাই কিন্তু আসলে একটু যদি সাবধানতা অবলম্বন করি আমরা, তাহলে হুম কিন্তু অনেক অনেক কিছু থেকে আমরা ভালো থাকবো আর কি। হ্যাঁ, মানে জি মাস্ক পরলাম, এই হাত ধুলাম বারবার, হ্যাঁ, হুম এগুলো হুম যদি এবং দূরত্ব বজায় রাখি, আমার মনে হয় যে জি সেই ক্ষেত্রে অনেককে হারিয়েছি আমরা, অনেক কিছুটা, কাছে। হ্যাঁ। এবং হ্যাঁ, এমন এমন মানুষ যাদের নাম চিন্তাও করতে পারিনি জীবনে। চিন্তা করতে পারি না, তাদের হ্যাঁ সত্যি দুঃখটা হচ্ছে তাদের কাছে যেতে পারিনি, হ্যাঁ, হ্যাঁ, দেখতে যেতে পারি। হ্যাঁ, এর চেয়ে তো কষ্টের আর কি থাকতে পারে? অনেক কষ্টের, তবুও আমাদের জি মন জি জি প্রফুল্ল রাখতে হবে, ভালো থাকতে হবে এবং আশা থাকতে হবে। আশা ছাড়া তো কোনো কিছুই হয় জি। না, তাই না? এই এবং সময় দিদিমণি ভবিষ্যৎ মানসিক মানসিক প্রশান্তিটা, মানসিক সুস্থ খুব থাকাটা জরুরি, খুব সবার আগে জরুরি। জরুরি। আমরা এখন ভাবছি আমাদের অনেক মানসিক ক্ষতি হচ্ছে, অসুস্থতা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেই মানুষগুলো চলে যাচ্ছে, যাদের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, কিছু করতে পারছি না, সামনে যেতে পারছি না, এত কিছু ঘটে গেল, তখন মনে হয় আমরা তো অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা এখন বেঁচে আছি, পর্যন্ত ঈশ্বর বেঁচে আছি। এটাই সুস্থ এইটাই। আছি, বেঁচে আছি। অনেক জি বড় দিদিমণি, ব্যাপার। সেটাই। আমার দিদিমণি একটু জানার আপনার ছোটবেলাটা, হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটা না, আমি আসলে এটা গানের অনুষ্ঠান কম, গানের মানুষের অনুষ্ঠানটা বেশি। ওই মানুষটা এই যে ছোট্টবেলা থেকে, মানে এমন অনেক পরিবার থাকে যেখানে কোনো সাপোর্ট থাকে না, মানে শিল্প চর্চার তেমন পরিবেশ থাকে না, কিন্তু তারা খুব স্ট্রাগল করে যেভাবে বাবা মাকে লুকিয়ে হলো অনেক অনেক ভাবে কিন্তু শিল্পী হয়ে ওঠে, গল্প থাকে। আবার আপনার জিনিসটা কিন্তু একদম ডিফারেন্ট। একে তো হচ্ছে মা বাবা শিল্পমনা, সেখান থেকে শিল্পী হওয়ার একটা গল্প, তার মধ্যে এমন বলিষ্ঠ রাজনীতিবিদদের ওই সংসারে ওইভাবে বেড়ে ওঠা, তাদের শিক্ষাটা, এবং নিজেকে এখন পর্যন্ত এই যে মার্জিত করে রাখাটা, ফ্রেমটা যেটা,
আমি যখন ব্যক্তিগতভাবে রাজনীতিবিদ অনেক ভয় পাই, সত্য কথা। আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও যদি দেখি ওখানে কিছু লেখা থাকে নেই না, এরকম একটা অবস্থা। কিন্তু আপনার মতো মানুষ দেখলে মনে হয় কি 100টার মধ্যে 100টাই বন্ধু থাকুক। তো এই তফাৎটা নিজেকে কেমন করে রাখলেন যে এত সুন্দর করে ওরকম একটা পরিবার থেকে, ছোটবেলা থেকে একটু জানতে চাচ্ছি যে কি দেখেছেন? আপনার দেখা আমার দেখা তো তফাৎ আছে। নিশ্চয়ই ছোটবেলা থেকে আসলে আমরা ছোটবেলা থেকে আমরা ঘুম ভাঙতো গান শুনে। মার একটা রেকর্ড প্লেয়ার ছিল, আর মা কিন্তু কখনো গহনা প্রতি কোনো ঝোঁক দেখেনি। মা হচ্ছে বই আর হচ্ছে রেকর্ড, এটা হচ্ছে যখন নতুন আসবে তখন। তো আমাদের বাড়িতে ভরা এই রেকর্ড ছিল এবং বই। তো ওই গান, ওই যে বলে না কান তৈরির একটা ব্যাপার, তো গান শুনছি ঠিকই, কিন্তু আমি বেশ অনেক বড় পর্যন্তই কিন্তু আমি মানে হিন্দি বিবিধ ভারতী এগুলো শুনতাম, আর আমি গাইতাম, ওগুলো খুব ভালো লাগতো আমার কাছে। কিন্তু কখন নিজের অবচেতন মনে যে এই গান, ভালো গান, শুদ্ধ গান যে চলে এসছে নিজে জানি না। তো এটা সবসময় আমাদের বাড়িতে ছিল অনেক বছর পর্যন্ত। মা এখন আর হয় না। তো তারপর মা আমাদের, আমি নাচ শিখতাম আসলে ছোটবেলায়। তো নাচ পুলাক কিচ্ছু বলার নাই। এইবার বুঝছো বিশ্বভরা গান অনুষ্ঠানটা কেন দরকার। এই দেখলে একটা গল্প বেরিয়ে আসছে, তুমি জানতা উনি নাচ শিখতেন যে? পুলাক জানতা আগে? আমাকে থ্যাঙ্কস দাও। এই জন্য বিশ্বভরা গান। থ্যাংক ইউ। তো সেই নাচ শিখতাম। তারপরে বাবা একসময় বললো যে বড় হয়ে হয়তো নাচটা নাও হতে পারে, গান শিখো। তো আমি বলতাম আচ্ছা ঠিক আছে। তো তখন ভর্তি হলাম, এবং বাড়িতে ওস্তাদ ফজলুল হক আমার গুরু, উনি বাড়িতে এসে গান শেখাতেন। অসাধারণ একজন শিল্পী ছিলেন, টিচার ছিলেন। তো ওনার কাছে গান শিখতাম, এবং পরে ছায়ানটে ছিলাম 2 বছর, তারপরে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে। তো ওটা তো জাস্ট শুরু আসলে, কিন্তু গান শেখা তো এখনো চলছে। তো ওই ছোটবেলা থেকে বাড়িতে যে সবসময় এই সুচিত্রা মিত্র আমাদের বাড়িতে এসে গান করেছেন, সব বড় বড় শিল্পীরা আমাদের বাড়িতে এসে গান করেছেন। তখন মা আমাকে নিয়ে যখন কলকাতায় গিয়েও আমরা কিন্তু সব বড় বড় শিল্পীদের বাড়ি আমাকে নিয়ে যেত মা, ওখানে যেতাম। তো মনটা কিন্তু একরকম তখন, কিন্তু পরবর্তীকালে এগুলো আমাকে আরো অনেক বেশি করে পেয়েছে। এবং মাকে সারা জীবন দেখেছি এত রুচিসম্মত কাপড় পরতেন, শাড়ি পরতেন, সবসময় বেশিরভাগ সাদা শাড়ি পরতেন, এত সুন্দর ছিলেন মা। তো ওগুলো দেখি। এবং বাবাও চট্টগ্রামের বাবা, তো খুব একটু কনজারভেটিভ ছিলেন। তো এই জন্য আমি ক্লাস 9 না 8 থেকে মনে হয় শাড়ি পরা শুরু করেছি। কারণ আমাদের বাড়িতে অনেক পলিটিক্যাল লোকজন আসতো, তার আগে জিন্স পরতাম শুধু, আর কিছুই পরতাম না, জিন্স আর টি শার্ট পরতাম। পরে আমি এই 8 থেকে শাড়ি পরা শুরু করে দিলাম। তো শাড়ি পরে এটা আসলে কখনো কার সাথে আমি ডিসকাস করিনি, আজকে আমি জানি না কেন মনে হচ্ছে। এইবার এবার মানে পুলাক থ্যাঙ্কস দাও আমাকে। হ্যাঁ দিদি প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। বাবা অনেক খুশি হতো। হ্যাঁ, বাবা দেখতাম খুব খুশি, আর আমারও খুব ভালো লাগতো। তো আমি তো ছিলাম, সাইকেল চালাতাম খুব, একটু আমার 3 ভাই, তো আমি ওদের মতনই ছিলাম। তো তারপরে নিজেকে নিজেই ঠিক করে ফেললাম। ক্লাস 9 এ মাকে জেলে অ্যারেস্ট করলো জিয়াউর রহমান। 1 বছর মা জেলখানায় ছিলেন। তো আমি তখন বাড়ির গৃহিণী। আমি সেই তখন বাজার টাজার করা সব তখন আমিই করতাম। তো এভাবেই বড় হওয়াটা। তো আমি অনেক ভালো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করেছি মার কারণে। তো সেটাও হয়তো আমাকে একটা দিয়েছে, মানে নানাভাবে আমরা সমৃদ্ধ হইতো, তো সেভাবে হয়তো বা সমৃদ্ধ হয়েছে একটু। আর আরেকটা যেটা মনে করি যে পথ চলতে চলতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে যারা অনেক বড় মাপের মানুষ, এবং তাদের একটু সান্নিধ্য আসতে পেরেছি, এটা আমি নিজের অনেক বড় পাওয়া মনে করি। হ্যাঁ, তো সেসব কারণে ছোটবেলাটায় ওইভাবেই আমি বড় হয়েছি। তো তো ওটাই আমার মধ্যে কাজ করে, আর এর বাইরে আমার চিন্তাটা একটু কম করতে পারি হয়তো, জানি না। আসলে জিনিসটা হচ্ছে এটা মানে সারমর্মটা আমি যতটুকু বুঝি, আসলে যার জন্মটা ওরকম একটা বড় ঘরে, তারপরে বেড়ে ওঠাটা, যাদের সামনে যাওয়াটা, উনি আসলে ছোট ভাবে কিছু দেখানো নাই, যার জন্য ছোট মনের কিছু চিন্তাও করতে পারেন নাই, যার জন্য উনি যত বিশালই হোক না কেন, উনি ওই অত বিশালত্বের মধ্যে উনি নিজেকে একটা শেপ দিয়ে সুন্দর করে রাখতে পেরেছে। আমার জানার ইচ্ছা দিদিমণি, আপনি ছবিও মনে আঁকেন নাকি? আমার কেন যে আপনি দেখলে মনে হয় কি আপনি কখনো এঁকেছেন? এই যে না মানে আঁকেন আপনি ছবি? না, একটু একটু একটা আঁকে? সময় গেছে যখন
খুব মন খারাপ ছিল আমার কোনো একটা কারণে। তো আমি তখন হঠাৎ করে, আমার সব বন্ধুরা কিন্তু সবাই আর্টিস্ট, সবাই পেইন্টার। হ্যাঁ, তো হ্যাঁ আমি জানি, হ্যাঁ, তো ওদের এসব দেখতে দেখতে না আমারও হঠাৎ করে ইচ্ছে মনে হলো জানি। একটু রং দিয়ে একটু কিছু করি। হ্যাঁ, ওই অতটুকু এখনো ইচ্ছা আছে আমার, যে আরো মেবি করব, মানে সময় তো আমি যদি একটা কনসেপ্ট দিয়ে দিই, আপনি কিছুই না, আপনি রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের কয়েকটা গান সিলেক্ট করেন, ওই মিউজিক গুলির সাথে সাথে আপনি কিছু ছবি চিন্তা করেন, তারপরে আপনার গানের সাথে ওগুলো একটা এক্সিবিশন হবে। একটা আমার ধারণা হ্যাঁ, আমি যখন চারুকলায় ছিলাম দিদিমণি, আমার ক্লাসে কিন্তু ইফফাতার আপু ক্লাস করতেন এসে। আচ্ছা আচ্ছা, ইফফাত, হ্যাঁ উনি আমার সাথে হ্যাঁ, ক্লাস করতেন, হ্যাঁ, প্রায়ই হ্যাঁ, আসতেন আমাদের। আমি যখন তখন বিএফএ পড়ি বোধহয়, আর্ট আচ্ছা কলেজে বিএফএ, তখন আপু কিন্তু প্রায়ই আসতেন আমার সাথে ক্লাস করতেন উনি। আচ্ছা আমার মনে আচ্ছা, আছে, খুব চিকন তুলি দিয়ে দিয়ে উনি খুব ধরে ধরে কাজ করতেন, ওনার একটা স্টাইল ছিল হ্যাঁ। কাজের, খুব তো ভালো, আমি আমাকে খুব আবার পছন্দ করতেন। ছোটবেলা থেকে না এখনো খুবই লাজুক, খুব লজ্জা পেতাম, খুবই কারোর সামনে গান গাইতে বললে আমি একেবারে, আমার মনে আছে স্কুল থেকে, আমি হরিক্রস স্কুলে পড়তাম, আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল টিভিতে, সব করেছি এসে, তারপর কাউকে আর বলিনি করার সময় অনুষ্ঠান, কারণ সবাই যদি দেখে ফেলে। তো কাউকে বলিনি। পরে মা বলছে তোমার অনুষ্ঠান কখন, আমি সেটা হয়ে গেছে। বলো এরকম আমি পুলাক, আসলে এই করতাম না। এই মানুষ এই যুগে চলবে? এখন তো হারমোনিয়াম কেনার আগে স্ট্যাটাস দিয়ে দেয়, তাই না? এবং চলার কথা কি দাদা, আমি একটু ইন্টারাপ্ট করি যে হ্যাঁ, 2011 সনে আমাদের মানে জাতিসংঘ থেকে মানে হলো যে রবীন্দ্রনাথের সার্ধশত বর্ষ সারা পৃথিবী বছরব্যাপী উদযাপন করবে, এবং ভারত এবং বাংলাদেশে জাতীয়ভাবে বর্ষব্যাপী রবীন্দ্রনাথকে নিয়ে হুম অনুষ্ঠান হুম হুম। করা হবে। এটা একটা উদযাপন ছিল, উনি বিশ্বকবি। 2011 সনে ইউনেস্কো থেকে রবীন্দ্রনাথের গানের 9টা 9টা অ্যালবাম অ্যালবাম। প্রকাশিত হয়। সেই 9টা অ্যালবামের, এবং এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা, ও সেই মাই 9টা অ্যালবামের গড। একক সঙ্গীত সংকলন করা হয় শামা রহমানকে। এটি ঐতিহাসিক একটি ঘটনা, এবং মানে জামাপা হ্যাটস অফ। বিশাল। মানে অনেকে হয়তো জানে না, এবং এই 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 শামাপা যেহেতু প্রচার বিমুখ, এটা এত বিশাল বড় একটা ঘটনা, ইটস এ গ্লোবাল রিলিজ। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কোনো গ্লোবাল রিলিজ নাই, দিস ইজ দ্য ওনলি গ্লোবাল রিলিজ। এবং তার পরবর্তীতে দিল্লিতেও কিন্তু এটার বিশাল মাপে এটাকে উদ্বোধন করা হয়, এবং সেখানে শামা আপা সঙ্গীত পরিবেশন করেছিলেন। হোয়াট এ গ্লোরিয়াস মানে মেমোরি! শামা আপা জীবনেও কোথাও বলে না, she should hire me as a spokesperson. শোনো, এবং আসলে মানুষ এত বলা বলি করে, সেই জন্য মনে হয় উনি বলে না কেন, ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে ফুল ফুটলে ওনার তো বলার সুবাতাসে এমনিই বলবে, তাই না? আর আমি মনে এবং করি যে এইটা ডেমোইনের কেউ, পুলাক আমি বলি, এই যে অ্যাচিভমেন্ট গুলি, এটা তো আসলে ওনার একার না, এটা আমাদের বাংলাদেশের অ্যাচিভমেন্ট মনে করি। নিশ্চয়ই এবং নিশ্চয়ই। হ্যাঁ, এবং আমি মনে করি যে এটা অবশ্যই একবার বলে শেষ করার কিছু না। আমি যদি ওনাকে নিয়ে আবারও অনুষ্ঠানে বসি, আমি এটা আবারও বলবো। কারণ অবশ্যই কি, এটা আমি অবশ্যই মনে করি এবং যে অনেকের জন্য একটা ইন্সপিরেশন, কিন্তু যে আমাদের, তার মানে আমরা বাঙালি হিসেবে অবশ্যই ওরকম ভাবতে পারি। অবশ্যই হ্যাঁ, যে কেউ স্বপ্ন দেখতে পারবে নিজেকে এবং নিয়ে, কারণ বল। শামা আপার প্রত্যেক মানে স্প্যান অফ ক্যারিয়ার, মানে ভলিউম অফ ওয়ার্ক দেখলে না, উনি প্রতিটা জায়গায় গিয়ে এক একটা ডোর ওপেন করে দিছে, এন্ড দেন উই লুক আউট দ্য ডোর, এবং ওটা বাইরে দেখা আমরা শিখছি। মানে ইটস লাইক এ উইন্ডো ওপেনার, যে তারপরে আচ্ছা এটাও হতে পারে, দিস ক্যান বি পসিবল। যেমন যে মইনের আইওয়াতে ওয়ার্ল্ড ফুড প্রাইজ মানে অ্যাওয়ার্ড সেরেমনিতে গান করলো শামা আমি আপা। ভিডিওটা দেখেছি, ও এবং মাই গড। 100 মানে কি বলে, সত্যি ভীষণ, ওটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল যে আমি এটা শ্যামাপার কাছে, শ্যামাপা ওই গল্পটা আমি শুনবো। আমরা মনে হয় একটা মায়ের পছন্দের গানটা গেয়ে, কারণ এখানে মানুষজন যা লিখছে আমি এগুলো পরে পড়ছি, আমরা মায়ের পছন্দের একটা গান শুনে দেন এগুলো পড়বো, তারপরে ওই শুনেছি। অনুষ্ঠানের গল্প শুনবো আমি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন নিশ্চয়ই। একটা কি বর্ষার গান গাইবো নাকি? হ্যাঁ হ্যাঁ, গাও চমৎকার, বর্ষা। হুম, গাইবো? আচ্ছা জি জি। হুম। আচ্ছা। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে
এনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখি, রাত্রে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভরু, শুনলে বাড়ি মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছে বেটা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানি সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কুমুর ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘুমিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, আরে যা বলে বলো কোন লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে, ও কালো মেঘ, কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে
আমি পুলক কোথায় গেল? পুলক, হিরণদা কিন্তু একদম রেডি এই তো। আছেন, আমাদের বিশেষ অতিথি। আমরা দাদাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কথা বলছি তাহলে। আই উইল টেক দ্যাট। আমি একটু বলি হ্যাঁ। যে এটা একটা বিশাল সারপ্রাইজ। এটা হুম। আমরা নিজেরাও তৈরি ছিলাম না, কিন্তু আমাদের মাঝে যিনি আসছেন তিনি ধ্রুপদের কর্ণধার। ধ্রুপদ এমন একটি সংগঠন যেটা আমেরিকাতে বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করছে এবং বিগত 20 বছর ধরে শুদ্ধ বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করছে, এবং আমাদের দেশের এবং দুই বঙ্গেরই শামাপা ধ্রুপদের একদম শুরু থেকে প্যানেল আর্টিস্ট। আমি এই বছর থেকে 3রা মে থেকে ধ্রুপদের একটি কোভিড-19 কনসার্ট, ফান্ড রেজিং কনসার্টে অ্যাঙ্কর হিসেবে কাজ করছি, এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আজকে হিরণদা আমাদের সাথে এই লাইভে আছে। আমি একটু বিনীত অনুরোধ করব ধ্রুপদের কর্ণধার হিরণ চৌধুরীকে আসবার জন্য। মিহির, কি বলবো এতগুলো গুণী মানুষের মাঝে কিন্তু আমি একেবারে আসসালামু আলাইকুম। হিরণ ভাই কেমন আছেন? ভালো ভালো, কিন্তু আমি বলবো, এতগুলো গুণী মানুষের মধ্যে আমি বেমানান। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা অন্যরকম, কি বলবো, পুরো অনুষ্ঠান অন্যরকম একটা মুড ক্রিয়েট করেছে। এবং কি বলবো, মানে মেঘ না চাইতে বৃষ্টি একটা কথা আছে, আর আমরা বৃষ্টি চেয়ে পরে হিরণদাকে পেয়ে গেছি, এরকম একটা অবস্থায় আছি দাদা। এবং হিরণদার ধ্রুপদ এবং হিরণদা এই পর্বটুকু আমি সামিউল ইসলাম পুলককে বলবো পরিচালনা করতে, আর আমরা উপরে ভাই বোন দর্শক হিসেবে আছি। দাদা অনেক অনেক ধন্যবাদ বিশ্বরং পরিবারে। হ্যাঁ বল। যে হিরণদা সম্পর্কে আমি তো মানে আমাদের বাংলাদেশে যারা রবীন্দ্রসঙ্গীত পরিমণ্ডলে, আমি যেহেতু রবীন্দ্র কাব্য সাহিত্য নিয়ে কাজ করি, তো আমার রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের সাথে সবার মুখে হিরণদা হিরণদা এই গল্পটা বহুবার শুনেছি, শামাপার মুখে বহুবার শুনেছি। এবং বিপ্লব দা, একটা মানুষ আপাদমস্তক কিভাবে শিল্পী হয় এই মানুষটাকে না দেখলে বোঝা যায় না। উনি রবীন্দ্রসঙ্গীতে সঙ্গত করেন, কিবোর্ড বাজান, এবং একটা মানুষকে কি করে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। প্রতিটি শিল্পী যাদের যাদের সাথে আমি কথা বলেছি, একটাই কথা বলেছে, ধ্রুপদ এমন একটি সংগঠন যে জানে কি করে সম্মান করতে হয়। এই যে ওনার একটা মানে পরিব্যাপ্তি, এবং হি ইজ রেসপেক্টেড বাই অল, মানে মানুষ অনেক কিছু অ্যাচিভ করে, বাট সম্মান এবং ভালোবাসা, এটাই হচ্ছে হিরণদার একমাত্র সম্বল। এবং হিরণদা, উই আর সো অনার্ড যে আজকে এই লাইভে আপনাকে পেয়েছি। সত্যি অশেষ ধন্যবাদ পোলাক বিপ্লবকে আর বিশ্বরং যে আমন্ত্রণ জানানোর জন্য। তবে ঠিক ধ্রুপদ না, ধ্রুপদ পুরো একটা ফ্যামিলি, শামা জানে অনেকদিন থেকে শামা জড়িত, শুধু আমি একা না, অনেকেই ধ্রুপদের যারা আমাদের এই নীতিটাকে ফলো করে। আমরা চেষ্টা করি শিল্পীদের সেই যথেষ্ট সম্মানটা দিতে। তবে আজকে যখন অনুষ্ঠান শামাকে নিয়ে, আমি শামাকে নিয়ে দু একটা কথা বলবো। শামার সাথে পরিচয় আমার অনেক বছর আগে, ডিসিতে একটা অনুষ্ঠান হচ্ছিল 2005, ওখানে আমি গিয়েছি। তো ওখানে শামা গান গাইছে, একজন উনি বলছেন যে আমার একটা কেউ কি মন্দিরে বাজাতে পারে? তো আমি বললাম আমি চেষ্টা করে দেখতে পারি। তো উনি গান গাইলেন, আমি এরকম বললাম না যে ওনার গলায় যে কি একটা আছে, আই ওয়াজ টোটালি মেসমারাইজড। প্রথম আমি ওনার গান কিন্তু শুনি, এর আগে কিন্তু আমি রেকর্ডও শুনি। তো উনি গানের শেষে আমাকে ধন্যবাদ দিতে এসে একটা সিডি আমাকে দিলেন। তো ওই থেকে শামার সাথে পরিচয়, যে এরপর প্রচুর অনুষ্ঠানে আমরা একসাথে নর্থ আমেরিকা করেছি। ধ্রুপদের অনেক অনুষ্ঠানে শামা ছিল, শামা বললেই চলে আসে। তো ইট ওয়াজ, আমি বলবো যে একটা অদ্ভুত একটা সুন্দর বন্ধুত্ব ওর সাথে আমার। মানে মানুষটাকে কাছ থেকে না দেখলে কিন্তু চেনা যায় না। মানুষ দূর থেকে বলে যে ও বাবা উনি গম্ভীর, কথা বলেন না, কিন্তু যারা শামাকে তারা রহমানের ভেতরটা কিরকম, আমি রিয়েলি আমি প্রাউড যে একটু বলতেই হবে যে হিরণ ভাইদের বাড়ি গেলে আমি হিরণ ভাইদের বাড়িতেই থাকতাম। এবং সবচেয়ে যে একদম পোলাক বললো যে এই যে শিল্পীকে সম্মান করার ব্যাপারটা, হ্যাঁ, এটা যে হিরণ ভাইকে আমি ব্যক্তিগতভাবে বলছি যে মানে অসাধারণ একটা ব্যাপার। এবং আমরা অনুষ্ঠানের পরে ওনার বেসমেন্টে একটা জায়গায় সব গানের ব্যবস্থা, মাইক্রোফোন সব আছে। অনেক রাত পর্যন্ত হিরণ ভাইয়ের একটা বন্ধু আছেন টরন্টোতে থাকে, অসাধারণ গান করে, অসাধারণ গান করে। আমরা জাস্ট এমনি কিবোর্ডে হিরণ ভাই, আমরা সারা রাত গান করছি।
মানে ওটা না একটা অন্যরকম, ওটা আমি বলতে পারবো না। মানে তাছাড়া আমি ধ্রুপদের সঙ্গেও কাজ করেছি, এবং যখন বলবে আমি জানি যে যে তারা শিল্পীর যে কি সমাদর এবং কি সম্মান দিতে পারেন, এটা আসলে মানে সবাই জানে, সব শিল্পীরাই জানে আর কি। আচ্ছা, ওই যে কোনো শিল্পীও আসলে সম্মানটা আর একটা কথা আমি একটু যোগ করি যে হ্যাঁ। না বিপ্লব দা, আরেকটা জিনিস হচ্ছে যে পৃষ্ঠপোষকতা। এই যে সুদূর আমেরিকাতে বাঙালি শিল্পী যেখানে একটা আগ্রাসনের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন চলে, সেইখানে এরকম খুঁজে 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 মানে হিরণদা শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে। শুধুমাত্র লব্ধ প্রতিষ্ঠিত শিল্পী নয়, কিন্তু আমার মতো অনেক নবাগত শিল্পীদের কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। ইমন চক্রবর্তীর সবচাইতে বড় উদাহরণ, যে বাহ। ইমন অনুষ্ঠানে ধ্রুপদের অনুষ্ঠানে বললো যে আমি ডোমেস্টিক ফ্লাইটস গুলো কিভাবে কানেক্ট করতে হয় সেটাও আমাকে হিরণদা এবং করুণাদি শিখিয়ে দিত। প্রথম আমার আমেরিকা যাওয়া ধ্রুপদের হাত ধরে। তো আমাদের মতো নবাগতদেরও জন্য কিন্তু একটা ভরসার জায়গা কিন্তু ধ্রুপদ আমি এবং একটু আমার হিরণদা। কি হবে, আমার তো তাহলে একটু গানও শিখতে হবে, হিরণদার কাছে যেতে হলে না একটু কবিতা শিখতে হবে। গান তো পারবো না, একটু কবিতা টবিতা শিখিয়ে দিস, তাহলে হিরণদার স্নেহধন্য আমি একটু হতে চাই। আমি একটু তুমি যাবে। আমাদের জি দাদা বল। মুখ ওইটা একটু বলি, একটু প্রাসঙ্গিক এই ব্যাপারটা, যে শামাকে চেনার অনেক বছর পর আমাকে একজন জিজ্ঞেস করছেন উনি কি সাজেদা চৌধুরীর কন্যা। আমি তো সেটা কিছু জানি না। পরে অনেক পরে জিজ্ঞেস করার পর শামা বললো হ্যাঁ উনি আমার মা। এই ব্যাপারে আরেকটা কথা এগিয়ে এখানে চিত্রর কথা, চিত্রশিল্পীর কথা হলো, আমার খালু হচ্ছেন চিত্রশিল্পী মর্তুজা বসির, হয়তো অনেকে চেনেন মর্তুজা ও বসির। জি 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 জি। উনি আবার ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ পুত্র। জি জি ওনাকে জি। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার নাম, আপনার ভাইদের সবার নামের পাশে উল্লাহ আছে, তা আপনার নাম বসির কেন? উনি আবার উল্টো বলছেন না, আমার বাবার নামে আমাকে চিনবে না, আমার নামে আমার বাবাকে চিনবে। কিছুটা হয়তো সত্যি হয়েছে এটা। তো সেরকমই শামা ভীষণ প্রচার বিমুখ, একেবারে একটা অন্য ধরনের মানুষ। বললাম না, শামাকে চিনতে হলে কাছ থেকে চিনতে হবে, সেটা আমি বলে দিতে পারি। আই এম সো হ্যাপি দ্যাট শামা ইজ হিয়ার টুডে, আর সবসময় ধ্রুপদের সাথে আছেন, আর আর তোমরা সবাই আছো, সেই জন্য আই এম ভেরি প্লিজড। আমরা একটা অনুষ্ঠান করি এভরি সানডে 12 o'clock সব শিল্পীদের নিয়ে, তো এটা হচ্ছে। আর এটার জন্য যে ডোনেশনটা আছে সেটা আমরা চেষ্টা করছি বাংলাদেশের যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যারা আছে, যেসব শিল্পী, সেখানে সাহায্য করা। এইভাবে চলছে, যতদিন কোভিড থাকে আমরা চেষ্টা করে যাব। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার আরো এই গান ধরনের এখন আমার মনে হয় আমাদের হিরণদার পছন্দ একটা দিদিমণি গান গেলে মনে খুব ভালো হবে। দাদা কোন গানটা শুনতে চান বলে? আমার পেছনে গান আছে, আমি বলবো একটা টপ্পা, একটা টপ্পা যদি আমি জানি টপ্পা। সত্যি আমরা যে কবে আবার মানে যাতায়াত করতে পারবো, কবে কবে আবার বেসমেন্টে বসা হবে জানি না, বেসমেন্টে আবার কবে বসা হবে শঙ্কর সবাইকে নিয়ে, দেখা যাক। আমি আর বিপ্লব দাও যেতে রাজি। হ্যাঁ আমি আছি। দিদিমণি ইদানিং কাপড় টাপড় খেয়াল রাখতে পারে না, হিসাব টিকাস রাখতে হয়, কোন গয়না নিবে, এগুলো সব আমি হিসাব করে দিব দিদিমণির সাথে। আর আমি কবিতা পড়বো। বঙ্গমেলার চেষ্টা করছি, দেখা যাক আবারও বঙ্গমেলার চেষ্টা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হিরণদা হবে। শামাপ্পা তোমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ও কি হলো? হ্যাঁ 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 বন্ধ হয়ে গেছে ক্যামেরা। না ব্যাটারি আছে না, কিছু একটা আবার লগইন করতে হবে, অফ করে করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার লগইন করলে কিন্তু হয়ে যাবে, ঠিক ওই জায়গায় ক্লিক করতে হবে। ইট হ্যাপেন্স, ট্রিগার হয়। তো এই এবং শামাপ্পা যতক্ষণে আসে, যে এই রবিবার, আজকেও আমি যাদেরকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলি যে এই রবিবার কিন্তু ধ্রুপদের ধারাবাহিক যে সাংস্কৃতিক আয়োজন আমরা ভয় করব না, ভয় করব না, বিশেষভাবে একটি কবিতার অনুষ্ঠান হতে চলেছে, এবং এই একটি স্মরণীয় কবিতার সন্ধ্যা, এবং বাংলাদেশ থেকে কবিতা আবৃত্তি করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি, এবং ওপার বাংলা থেকে থাকছে রিনি বিশ্বাস, চন্দ্রিমাদি, কবি শামীম আজাদ, তারপরে কবি সৈয়দ আল ফারুক এবং ওনার স্ত্রী নাহিদ নাজিয়া এবং আমি। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন
এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আনোয়ার ইকবাল ভাই, স্থপতি কচি ভাই আমাদের প্রিয়, এবং বাংলাদেশ থেকে তরুণ আবৃত্তি শিল্পী জান্নাতুল ফেরদৌসী লিসা। আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, ফেসবুক ইনফরমেশন দিয়ে দেব, এবং হিরণদা যদি একটু আমন্ত্রণ করে দেন সবাইকে তাহলে খুব ভালো হয়। অলরেডি দিচ্ছি, কারণ কালকে বললাম না, কালকের অনুষ্ঠানটা একটা বিশাল অনুষ্ঠান হবে, যে আমার মনে হয় যে মানে অল দ্য গ্রেটেস্ট ওয়ান্স আর দেয়ার। কালকে তো আমার মনে হয় একটা, আর শুধু তাই নয়, আমরা প্রত্যেক মাসে একটা করে কবিতার অনুষ্ঠান করবো, সেটা প্ল্যান হচ্ছে। আমরা অপেক্ষায় রইলাম। আমার ধারণা যারা অনুষ্ঠান দেখছেন তারা সবাই কেউ মিস করবেন না। আচ্ছা দিদিমণি আসার আগে আমি একটু পড়ে নিই যারা লিখেছেন। সমীর সেন লিখেছেন নিধু বাবু না গোপাল উড়ে, নিধু বাবু না গোপাল উড়ে কার টপ্পা হবে। সোনালী দত্ত লিখেছেন টপ্পাঙ্গের গান। হ্যাঁ, ধ্রুপদের উদ্যোগ কে সাধুবাদ জানাই, ধ্রুপদ দীর্ঘজীবী হোক। আলাউদ্দিন আল আজাদ কবিতা ধন্যবাদ শুনবো পোলাক ভাইয়ার কবিতা শুনবো। আরেকজন লিখেছেন আলাউদ্দিন আজাদ। স্বপ্না হালদার অপূর্ব গান, আলাউদ্দিন আল আজাদ গান শুরু হোক। মানুপুরবী হালদার বাহ বিউটিফুল। দিলারার নাহার বাবু দারুণ সময় তৈরি হলো। জয়শ্রী দাস গুপ্তা হিরণদাকে লাইক দিয়েছেন। রোজিনা পারভিন স্বাগত হিরণদা। আলাউদ্দিন আল আজাদ সবাইকে প্রাণ ঢালা অভিবাদন। বড়ুয়া অনুভব এক্সিলেন্ট। থ্যাংক ইউ দাদা। আলাউদ্দিন, হ্যাঁ দিদিমণি কি আসছেন? পারছেন না, এখানে কোনো টেকনিক্যাল ইস্যু হয়ে গেল, আগের প্রবলেম হচ্ছে। সকালে তো হয়েছে। আমরা মনে হয় এই পুলাকের থেকে একটু শুনি কিছু এর মধ্যে। পুলাক বর্ষা নিয়ে আমি আজকের অনুষ্ঠানটা আসলে বর্ষা নিয়ে ভাবছিলাম, তো বর্ষার কথা হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু 16 বছর বয়সে না প্রথম গান লিখে ব্রজগুলিতে সাঙ্গানে গাগানে ঘোর ঘানাঘাটা, এবং 79 বছর বয়সে উনি শেষ বর্ষার গান লিখে এসো এসো ওগো শ্যাম ছায়া ঘন দিন, এটা ছিল না শেষ বর্ষার গান। আর বর্ষা নিয়ে একটু কথা বলতেই হয় যে ওনার খুব প্রিয় ঋতু ছিল বর্ষা, ওনার মহাপ্রয়াণ বর্ষাকালে শ্রাবণ মাসে 22শে শ্রাবণ। আর আমার সবচেয়ে বড় যোগ বর্ষার সাথে, কারণ আমি ঘোর আষাঢ়ে আমার জন্ম। আই এম টোটালি রেইনি গাই। জামাপা তাই না? হ্যাঁ চলে এসেছে, আমাদের দেবীর আগমন আবারও ঘটেছে। হ্যাঁ আচ্ছা, বর্ষার না অন্য একটা গান করছি, রাজা নাটকের। ও ভালোবাসা আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাবো দুলা
জানবে না কেউ কুন্ত প্রাণে তরঙ্গ নাচবে প্রাণে চাঁদের মতন জোয়ারে ঢেউ রূপ তোমার ভোলাবো না, ভালোবাসা ভোলাবো আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো তোমার ভোলাবো না। চমৎকার। অনেক 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 ধন্যবাদ। আশা করি আমাদের হিরণদার গানটি মনে ধরেছে নাকি হিরণদা? নিশ্চয়। হিরণদার ফেভারিট। আচ্ছা দিদিমণি, আমাদের সেই ওই ইভেন্টটার কথা একটু গল্প শুনতে চেয়েছিলাম। প্রথম যেদিন আপনি শুনলেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ যে ইভেন্টটি হয়েছিল, তখন যে পোলাক বলছিল অত বিশাল উৎসব, ওরকম আমি ভিডিওটা দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে ভিডিওটি। আমি আপনার ওই সময়ের অবস্থা বা শোনার পর থেকে ওই অনুষ্ঠান পর্যন্ত একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতেন তাহলে খুব ভালো লাগতো দর্শকরা একদিন জানতে। হঠাৎ একটা ফোন আসলো আমার কাছে, তো ইংরেজিতেই কথা বললো যে ইউ শামার রহমানের, বললাম ইয়েস। তো বললো আমরা এবারের ফুড প্রাইজ, ওয়ার্ল্ড ফুড প্রাইজ পাচ্ছেন স্যার আবেদ, তো হি ইজ ইউর ফেভারিট সিঙ্গার, সো তুমি কি অমুক তারিখে, তাও 4-5 মাস আগে এটা বলেছে, ফোন করেছে, তো তুমি এই অনুষ্ঠানটা করতে পারবে এরকম। তো আমি ভাবলাম যে, আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ নিশ্চয়ই করতে পারবো। তো বললো ঠিক আছে, জাস্ট আমরা তোমাকে বলে রাখলাম, পরে যোগাযোগ করব। তারপর তো এই ইমেল, আর একটা বললো এই কথাটা কিন্তু কাউকে বলতে পারবে না, হ্যাঁ এটা ওনার জন্য একটা সারপ্রাইজ। তো এখন আমি তো, আমাকে বললো যে তুমি 3 জন মিউজিশিয়ান নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো শেষ পর্যন্ত মিউজিশিয়ান নেওয়া হয়নি। তো বললো হারমোনিয়াম, তো সেই শিকাগো থেকে ওরা হারমোনিয়াম আনলো, এবং যাওয়ার আগে আমাকে অনেক কিছু বললো যে একই হোটেলে যেহেতু আমরা থাকবো, তো খুব লুকিয়ে টুকিয়ে থাকতে হবে। তো পৌঁছালাম আইওয়াতে, ওরা এত সুন্দরভাবে আমাকে, মানে কি বলবো, মানে বরণ করে নেওয়ার মতন আর কি বলবো, ভীষণ সুন্দরভাবে করেছে। এবং আমি পৌঁছে আমার হোটেল রুমেই ছিলাম, এবং ওরা আমাকে ইয়ে করতো, তুমি এখন বের হো না, উনি লবিতে আছে, এখন আসো, এই মানে এই সারাক্ষণ এই চলতো। যেদিন অনুষ্ঠান, তো সেদিন ও যে রিহার্সালের সময় আমাকে বললো তুমি গান গেও যে উনার পছন্দের, আর উনি, আমরা চাই উনি কাঁদবেন ওখানে, হ্যাঁ তোমার গান শুনে উনি এত ইয়ে হবে। তো আমি তো বললাম আচ্ছা ঠিক আছে। তো শেষ পর্যন্ত 2টা গান গিয়েছিলাম, দূরে কোথাও আর শকাতারে ওই কাঁদিছে, এই 2টা গান। তো যখন হারমোনিয়ামটা দেয়া হলো, অনুষ্ঠান কিছুক্ষণ হয়ে গেছে, তারপরে বললো যে রবীন্দ্রনাথ ওনার ভীষণ আবেদ ভাইয়ের ভীষণ জীবনে একটা বিশাল ইয়ে হয়ে আছে, তো রবীন্দ্রনাথের গান শোনাবেন, বাংলাদেশ থেকে আসছে শামা রহমান, বলেই ওই বিশাল দরজাটা খুলে গেল আর আমি ভিতরে ঢুকলাম। মানে আবেদ ভাইয়ের সেই চেহারাটা আমার এখনো মনে আছে, এবং গান গাওয়ার পরে মানে সেটা একটা অসাধারণ একটা অনুভূতি। এবং গানের মাঝখানে উনি কাঁদছেন এবং টিস্যু দিয়ে মুছছেন মুখ। উনার স্ত্রী সারওয়াত আপা জানতেন আমি যাচ্ছি, হ্যাঁ। তো উনি এতই আনন্দিত হয়েছিলেন, এবং পুরো মানে সারা পৃথিবী থেকে মানুষ এসেছিল, এবং পিন ড্রপ সাইলেন্স ছিল। আর অত সুন্দর একটা হল, ক্যাপিটাল হল ওদের,
ওখানে ক্যাপিটাল হিলে, হ্যাঁ, সো ওখানে আমার যে কিরকম লাগছিল, এবং জাস্ট তানপুরা দিয়ে গেছি, একটা হারমোনিয়াম ব্যবস্থা করেছিল ওরা, এবং ওরা জানি না বাংলা বোঝে না, কিন্তু ওরা মানে এতই মানে কি বলবো, মানে ওরা বললো যে উই আর জাস্ট অ্যাবজর্বড, হ্যাঁ এটা বলতো। তো বাহ। এবং প্রত্যেকবার যখন এবং আমির এবং ভাই নাকি বলতো যে উনি কখন আসবে আবার আমাদের গান শোনাবে, তো এটা একটা আহ, অনেক বড় পাওনা। আমির ভাইকে তো সত্যি মিস করি বড় আসলে প্রাপ্তি অনেক। সত্যি বাংলাদেশের জন্য। সত্যি সত্যি এটা অনেক গর্বের স্যার তো বিষয়। চলে গেছেন এবং আমি ভিডিওটা আজকে আমার পেজে শেয়ার দিয়েছি সন্ধ্যাবেলা। আমি চাই যারা দেখেননি, হ্যাঁ আমি সন্ধ্যাবেলা শেয়ার দিয়েছি পুরো সবাই ঘটনা দেখুন, সহ, তারা দেখুন। ওর যেন ওয়ার্ল্ড ফুড সবাই প্রাইস দেখতে এবং পারে। হ্যাঁ 100 এতগুলো লরিয়েট ওখানে বসে আছে এবং হুজ হ্যাঁ নট, সবাই, মানে বিশ্ব সঙ্গীত দরবার সত্যি এটা যারা দেখে নাই তাদের জন্য আসলে এটা ইমাজিন করা সম্ভব না যে মানে অ্যাটমসফিয়ারটা কেমন ছিল। এবং হ্যাঁ, স্যার ফজলে আবেদ কাঁদছেন এবং আমাদের জন্য কত গর্বের ব্যাপার উনি ওখান থেকে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেলেন। 1987 সাল থেকে এটা শুরু করা হয়েছিল, তারপরে 2015-তে স্যার পেলেন। এবং উনি স্যারকে পেলেন। আমরা সত্যি ওনাদের মতো মানুষদের আসলে মৃত্যু হয় না, না স্যার সবসময় বেঁচেই যদি থাকবেন বলা হয় আমাদের মাঝে। সত্যিও, অসাধারণ বললেও কম বলা হবে। কম বলা হবে। হ্যাঁ কোনো বিশেষণে আসলে ওনাদেরকে ফ্রেমে আনা, graduate ওনাদেরকে হ্যাঁ কি কিছু, ওনাদেরকে কোনো ফ্রেম হয় না আসলে। এত বড় মাপের একজন মানুষ, কিন্তু কি যে একটা মানে উনি সাধারণ হয়ে আমাদেরকে অসাধারণ করে তুলতেন, মানে কথা বলে। হ্যাঁ আমি খুব অদ্ভুত লাগতো আমার এই জিনিসটা আবির ভাইয়ের। আমরা বিশাল একটা মানুষ হারালাম আসলে। এটা এইগুলো অপূরণীয় ক্ষতি আসলে এগুলো। আর এনারা আসলে যুগে যুগে জন্মাবেনও না, সত্য কথা। মানে ওই একটা সময়, আর আমাদের সময়টা এমনিতে তেমনি খুব খারাপ যাচ্ছে, একটার পর একটা ঘটনা, মানে গত কয়েক বছর ধরে বাংলাদেশের জন্য আসলে আমরা ছায়াগুলো হারাচ্ছি আর কি। দিদিমণি আমার আরেকটু জানার ইচ্ছা, আপনার বিভিন্ন অ্যালবাম বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে, টোটাল অ্যালবাম এই পর্যন্ত কতগুলো? সেই ক্যাসেটের আমল থেকে সিডি, আমি একটু জানতে চাই, ক্যাসেটও দেখেছেন আপনি, সিডিও আপনি দেখেছেন, এখন আবার মিউজিক ভিডিও, ইউটিউব, সবকিছু মিলে আপনার একটা জার্নি, একটু যদি বলতেন সেই সময় এই সময় কেমন? আমি তো আসলে মানে অত বললাম না যে গান করতে খুব ভালোবাসি। আমি বলি এই প্রশ্নের উত্তর শামা আপা জীবনেও দিতে পারবে না। একে টাইনে ধরে যদি কেউ স্টুডিওতে নিয়ে যায়, তা ভীষণ পিকি রে বাবা, মানে মাইক্রোফোন হ্যাজ টু বি পারফেক্ট, সাউন্ড হ্যাজ টু বি গুড, না হলে সে বেরোয় গেল ওখান থেকে। কত রেকর্ডিং যে বানচাল করছে শামা আপা। কিন্তু একটা যেটা হচ্ছে যে হিন্দুস্তান রেকর্ডস থেকে, বিপ্লবদা যেহেতু একটু জানো, হিন্দুস্তান রেকর্ডস থেকে শামা আপার একটা অ্যালবাম অল ইন্ডিয়া রিলিজ ছিল ভারত থেকে। বাকি অ্যালবাম গুলো বেঙ্গল ফাউন্ডেশন থেকে। এবার কিন্তু এখনো তো রিলিজের কোনো ব্যাপার না, কারণ হাফ ডান কাজ এবং আরো অনেক কাজ কিছু কিছু করা আছে আর কি। তবে আমি এখন এই লকডাউনে বসে বসে আবার একটু রেকর্ডিং করছি। হ্যাঁ আমার উপরে একটা স্টুডিও আছে, তো ওটাতে আমার খুব সুবিধা। তো এখন বসে বসে একটু গান করছি। বাসাতে স্টুডিও আছে তাই তো? হ্যাঁ আছে। তো অনেক সুবিধা, অনেক সুবিধা। আমি শুধু পুলাককে বলছিলাম, দিদিমণি যে মাঝে মাঝে ভিডিও গুলো শেয়ার দিচ্ছে, এত সুন্দর, মানে থাকে না যে ফ্রেম গুলো এত সুন্দর সুন্দর সাউন্ড এবং খুব কুল লাগে, মানে থাকে না যে এত। আর ফেসবুক ঢুকলে তো একটা বাজার মনে হয়, তার মধ্যে যখন ওনার স্ক্রিনটা আসে তখন মনে হচ্ছে একটু আরাম নিয়ে তারপর আবার দৌড়াবো এমন মনে হয়। আচ্ছা, পুলাকের সাথে আপনার প্রথম শো কোথায়? পুলাককে প্রথম, আমি একটু দুইজনের সম্পর্কে দুইজন জানতে চাচ্ছি। আমাদের শোটা ছিল প্রথম জাদুঘরে, না পুলাক? আমি বলি শামা আপা, না না না, আমাদের প্রথম পেয়ার আপ করা হয়েছিল 21শে ফেব্রুয়ারির একটি বিশেষ সঙ্গীত অনুষ্ঠান এসএ টিভিতে হবে। রঞ্জু ভাই ছিল এটা প্রডিউসার। তো এদিক থেকে কবি আসাদ চৌধুরী, এদিক থেকে সেলিনা হোসেন আপা শ্রদ্ধেয় কবি, এবং মধু আমার মায়ের হাসি, এদিক থেকে শামা রহমান, এবং কবিতা থেকে আমি, চারজন চার দিক থেকে, কেউ কাউকে চিনি না। মানে শামা আপা কিন্তু আমার সম্পর্কে কিছুই জানতো না, হয়তো তারাতে একটু একটু দেখছে মানে জানে। তো আমি তো গিয়ে দেখি যে দেবী সরস্বতী বসে আছে, মানে লাইভ চলতেছে, ইট ওয়াজ লাইভ শো।
তো আমি তো গিয়ে সালাম পায়ে হাত দিয়ে সালাম করে বসে ঠেসে শ্যামাপা আছে কি কি পড়ছো এই পড়ছে, তারপর আমাকে বললো যে কিছু, এখন আমাদেরকে যখন আউট অফ ট্র্যাক করে দেয় যে রবীন্দ্রনাথের বাইরেও কিছু করতে হবে, তখন আমরা দুইজনে এরকম হাত জোর করে বসি। তো ওই অনুষ্ঠানটা খুব সুন্দর ছিল, এবং ওখান থেকে শ্যামা আপার আর আমার জার্নি। তারপরে যেটা হয় যে ভারতীয় হাই কমিশনের একটা প্রোগ্রাম আমরা করি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে, ওইটা পেয়ার আপ করে দিয়েছিল ওখানকার তখনকার ডিরেক্টর জয়শ্রী কুঞ্জু। হ্যাঁ হ্যাঁ শ্যামা আপা আচ্ছা, বলতে আচ্ছা, পারবে মানে কে আসে নাই, মানে প্রধানমন্ত্রীর 5টা অ্যাডভাইজার, তারপর আমাদের কি বলে ওই যে মানে বিশাল, এবং বিপ্লব দা ভাবতে পারবে না, ভরা বর্ষা, মানে ঢাকায় যাচ্ছে না হাঁটু পানি, তার হাঁটু মধ্যে পানি। মিলনায়তনে লোক জায়গা দেওয়া যাচ্ছে না। মানে আমি আর শ্যামা আপু ওই অনুষ্ঠানে গান করলাম 1.5 ঘন্টা, 1 ঘন্টার অনুষ্ঠান ছিল, তারপরে রিকোয়েস্ট কবিতা এই ওই করে 1.5 ঘন্টা হলো, তাই না শ্যামা আপা? জাদুঘর বন্ধের টাইম হয়ে গেছে, মিলনায়তন থেকে লোক বেরোচ্ছে না। এত সুন্দর। এইটার অভিজ্ঞতা তারপরে তো শ্যামা আপা বলতে পারবে, জাদুঘরের সেই প্রোগ্রামটা। হ্যাঁ না, কিছু বলবে? এরপর তো অনেক অনুষ্ঠান হয়েছে দুজনের, অনেক জায়গায়, অনেক। অনেক এবং সুন্দর। এটা মানে কি বলবো, যুগলবন্দি যেটা আমরা নাম দিয়েছি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ওই পোলাক যেটাতে তারপর পোস্টার করেছি, বহুবার ওই ছবিটা দুর্দান্ত ছবি, এত সুন্দর। আমি দিদি কাভার দিদির প্রোফাইলে গিয়ে পেয়েছিলাম আমি ছবিটা, চাইলাম যে এই ছবিটাতে আমি এটা দিয়ে পোস্টারটা করবো। খুবই 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 সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটা ফটোশুট করছিলাম ওই ইন্ডিয়ান হাই হ্যাঁ, কমিশনের রুটে, একটা বিশাল অনুষ্ঠান ছিল। হুম হুম হুম। দিদিমণি, আমি আহ দেখছি এখানে অনেকেই অনেক কিছু লিখে রেখেছে, একটু পড়ি না, এতবার এনারা হারিয়ে যাবে। অরুণ দত্ত টুটু লিখেছেন, নাইস শান্তিনিকেতনের স্মৃতি, খুব ভালো লাগছে অনুষ্ঠান। প্রীতম আচার্য, খুব ভালো লাগছে অনুষ্ঠান। রাফিয়া রহমান লিখেছেন, দেখছি শুনছি শ্যামা। স্বপ্না হালদার লিখেছেন, শ্যামা দিকে আমার শুভেচ্ছা রইলো। আহ ঋষিকেশ চক্রবর্তী লিখেছেন, চমৎকার আয়োজন। জয়শ্রী দাশগুপ্ত লিখেছেন, আমি প্রথম থেকে আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। শ্যামা রহমান ও পোলাক ধন্যবাদ দুজনই আমাদের খুব ভালো প্রিয় শিল্পী। সামির সেন লিখেছেন, আহা অসাধারণ। ঝর্ণা খানম অসাধারণ। অনিরুদ্ধ লাহিড়ী সিং লিখেছেন, সামাদির কাছে অনুরোধ, আজই গধূলি লগনে এই গানটা দিদিমণি। এই গানটা শোনা ভালো। এটা আমারও এই খুব গানটা তাহলে পছন্দের। তাহলে আমরা একটু শুনি এই গানটা। উনি অনেকক্ষণ যে বেশ কয়েকবার লিখছেন এই গানটা। আচ্ছা বেশ। আজকে গধূলি লগনে বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে আঁখি ভাসে জলে আজকে গধূলি লগনে। অধীর মোহনে তার তরীয় দূরের পরশন দেব রজনী গন্ধা উড়ে মনে সে আসিবে আমার মন
একে কানাকানি কিসের মারুতায়রা পেয়েছে না জানি কাপড় লাগিয়ে দিল গলার বুকের আঁচলে সে আসিবে আমার ভুবনে আজকে গোধূলি লগনে। অনেক অনেক ধন্যবাদ দিদিমণি। হিরণদা আমাদের সাথে আছেন সামিউল ইসলাম পুলক। আচ্ছা, সবাইকে সামনে রেখে এই কমেন্ট গুলো একটু পড়তেই চাই আমি। সত্যজিৎ পুলক কোথায় গেল? পুলক নেটে বোধহয় সমস্যা। আচ্ছা, সত্যজিৎ বিশ্বাস লিখেছেন আজ মিস করা যাবে না কোনোভাবেই এই অনুষ্ঠান। সত্যজিৎ কলকাতা থেকে লিখেছে আমি আছি। রঞ্জনা রায় লিখেছেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী অপূর্ব। ওয়াসিম খান তিনিও হাই দিয়েছেন। অজয় দাস হাই বিপ্লব দা কেমন আছো? নিশাত মণি লিজা খুব সুন্দর লাইভ। সুমন চৌধুরী লিখেছেন অপূর্ব গানের মালা। সুলতানা রাজিয়া লিখেছেন ফরিদপুরের মানুষ খুব ভালো হয়। নিশ্চয়ই পুলাক করিয়েছে এই জিনিস জোর করে ওনাকে দিয়ে। কাকুলি পাল লিখেছে অপূর্ব ভাই পুলক মন ভরে যাচ্ছে। গাজী ইমরান লিখেছেন দাদা কেমন আছো? ভালো আছি। রঞ্জনা রায় লিখেছেন বাহ অসাধারণ পুলক। অমিতাভ চন্দ এক্সিলেন্ট। সাদিকা বেগম লিখেছেন দারুণ অনুষ্ঠান। কাকুলি পাল অসাধারণ। কাকুলি পাল এক ফুল দিয়েছে আপনাদেরকে। আর দিদিমণি একটু জানতে চাচ্ছি যে আমি যতদিন যাবত আপনাকে দেখেছি এখন পর্যন্ত দেখছি আপনি থাকে না একটা পেন্টিং এর মতো মনে হয় আমার কাছে, ওটা যা এঁকে রেখেছি ওর মতোই আছে, কোনো চেঞ্জ নাই। এই সুন্দর করে রাখার রহস্যটা একটু জানতে চাই এবং আপনার ফ্যাশন ভাবনা। আমি মানে আমরা যেহেতু বিশ্বরং ফ্যান পেজ একটা দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে গত 25 বছর ধরে একটা লিডিং দিয়ে কাজ করে যাচ্ছি দেশের তাঁতের জন্য, তাঁতিদের জন্য, তাঁত শিল্পী যারা কাজ করছেন, আমাদের ঐতিহ্য, আমাদের সূচি শিল্প, আমাদের লোকশিল্প, নানান সবকিছু নিয়ে আমরা সবসময় একটা চর্চার ভেতরে থাকি। এবং আপনাকেও দেখি আপনি অনেক সুন্দর করে দেশের কাপড় এত সুন্দর করে পরেন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়, অনেক সিম্পল একটা শাড়ি অনেক সুন্দর করে পরেন। জিনিসটা হচ্ছে আমাদের যে দেশের প্রেক্ষাপট, এখানে ম্যাক্সিমাম মানুষ মনে করে যে ভিনদেশি পোশাক, ভিনদেশি সাজ, ভিনদেশি ওরকম করে থাকলেই তার আপডেট। এবং আমার ধারণা মতে যে একটু উচ্চবিত্তর এরাই মনে হয় এই কালচারটাকে আরো বেশি নষ্ট করে, কিন্তু আমাদের আর্ট কালচারের সাথে যারা সম্পৃক্ত তারাই কিন্তু দেশের কাপড়টা একটু বেশি ব্যবহার করে। আপনি যদি আপনার ভাবনাটা, আপনার এই যে পোশাক সচেতনতা, আপনার সাজ, আপনার মানে পরিধি যেভাবে মানুষের সামনে আপনি যান এত স্নিগ্ধ করে, এটাই তো বাঙালির আসল রূপ আমি মনে করি, আমরা যেরকম বাঙালিয়ানা যেভাবে চিন্তা করি আর কি। আপনি আপনার ভাবনাটা কিভাবে নিজেকে মেনটেন করছেন বছর পর বছর ধরে একটু যদি বলতেন। আসলে এটাই আমি। আর আমার হয়তো সাজসজ্জা মার থেকে নিশ্চয়ই আমি কিছুটা, আমার বাবাও খুব সুন্দর কাপড় চোপড় পরতেন সবসময়, মাও পরতেন। আর আমি জানি না, সবসময় আমি মনে আছে দেশে ইউনিভার্সিটি পড়তে যখন আমি দেশি শাড়ি কিন্তু সবসময় পরতাম, এবং খুব কম দামি শাড়ি, হয়তো একটু পাড় একটু। আর রঙের মধ্যে আমার আসলে এখন অনেক রং করি, আগে খুব সাদা কিংবা একটু অ্যাশ রং, একটু ঘিয়া রং, একটু লাল পাড়, একটু ওই ধরনের শাড়ি আমার খুব ভালো লাগতো। আর যেটা আমার মনে হয় কি, সাজটা হচ্ছে খুব বলে না, সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন। তো এটাই হচ্ছে আসল কথা, যে মানে একটা ফুল পরে নিলাম, একটা কাচের চুড়ি পরে নিলাম, খুব যে একটা সাজতে হবে সেটা না। মানে পুরোপুরি যে সাজটা
আমি সবসময় ভাবি যে আমি যখনই বেশি একটু সাজতে যাই তখনই নিজেকে অচেনা লাগে আমার। আমি এখন তো একটু দুল টুল বড় পড়ি, তখন তো পড়তাম না আরোই। আর আমি ভাবতাম যে এত কিছু পরে আমি যাবো, তাতে একটা ফুল পরে একটা তাঁতের শাড়ি অনেক পরি, আমার খুব ভালো লাগে। আর রং থেকে আমার মনে আছে একসময় আমি কিন্তু অনেক শাড়ি কিনতাম ওখান থেকে, খুব মানে সিম্পল কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি। জি 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 তো জি আর আমাদের একটা হকার্স মার্কেট ছিল, আমার মনে আছে, ওখানে যেতাম। হ্যাঁ, খুব জি সুন্দর জি সুন্দর শাড়ি পাওয়া যেত ওখানে। হ্যাঁ, তো অনেক আসলে সুন্দর। রুচি জিনিসটা হচ্ছে মানে একবার অনেক আগে নীলুফার ইয়াসমিন উনি মারা গেছেন, আমার ভীষণ প্রিয় শিল্পী, এবং অনেক ওনার কাছে প্রিয়, আমি অনেক প্রিয়। গান শিখতামও। তো আমি নীলুফার আপার থেকে একটা গান তুলেছিলাম একবার, তো ওটা আমাকে বললো তুমি অনুষ্ঠানে গেও গানটা। তো উনি এত বড় মাপের মানুষ, বলছি এই জন্যই। তো আমি গিয়েছি গানটা, উনি শুনতে গিয়েছিলেন এবং বললেন যে শ্যামা তুমি আমার থেকে ভালো গেয়েছো। আসলে না, উনি অনেক ভালো গান। আমাকে কোন বলছে গানটা ছিল দিদিমণি ওইটা? কোন গানটা? আমরা কোন এমনি গান? এসে ভেসে। ও আমরা এমনি এসে যাই। তো হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ। বললেন যে শ্যামা, আমি বলছি ওই কাজটা, বলে কি শোনো, যখন তোমার একটা ছোট ফুল দিয়ে তোমাকে সুন্দর লাগে, তুমি জড়োয়া পড়ার তোমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এই যে সুন্দর সুন্দর কথা আসলেও, যে হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ। মানে সাজটা আমরা মানে আর আর আরেকটা জিনিস হচ্ছে দিনের বেলা একরকম সাজ, রাতের বেলা একরকম সাজ, একটা খুব অনেক বড় অনুষ্ঠানে গেলেও। কিন্তু আমি কখনোই আমি দেখেছি যে চেষ্টা করেও ওই এর থেকে বাইরে হয়তো যেতে পারি না। এটা কিন্তু আমার ভালো লাগে। হ্যাঁ, এটা যে আর অন্য মানুষদের ভালো লাগে, এটা এটা আমার ভালো লাগার ব্যাপার। এটাই আসলে সিম্পল, সিম্পলের মধ্যে সবকিছু সুন্দর। 6টা ঋতুকে কিভাবে ভাগ করেন আপনি আপনার পোশাকের ক্ষেত্রে? 6টা ঋতু তো 6টা রূপ। হ্যাঁ, আসলে কি রূপ, এটা সত্যি কথা, কিন্তু আমার যেমন বর্ষায় ও বসন্তের গান মনে হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না। হ্যাঁ, যে যখন আমার মুডের সাথে, আমি খুব মুডের সাথে চলি, খুব প্রকৃতির কাছে থাকি, কিন্তু মানে যেমন বর্ষা আসলে নীল মনে হয়, নীল পরি, ওটা একটা মনের মধ্যে মুডের চলে উপর আসে। নির্ভর করছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো আর বসন্তে মনে হয় অনেক কালারফুল পরি। তো আসলে এগুলো হচ্ছে এই রূপ, এই সজ্জা, এটা তো মেয়েদের একটা খুব সুন্দর একটা জিনিস, এবং জি। ভালো লাগে আমার যারা সুন্দর করে নিজেদেরকে রাখে, এবং অনেক বয়স্ক বয়স্ক মানুষরা যখন খুব সুন্দরভাবে সেজে থাকে, আমার ভীষণ এবং আর এই প্রকৃতির ব্যাপারটা হলো যে আমি আসলে খুব রং টংও আমার মনে হয় খুব সীমিত এর মধ্যে থাকি। আমি চেষ্টা করে পারি না। মানে ওই যে শাড়ির পাড়ের মধ্যে অতটুক ক্রোম ইয়েলো কালারটা আমি দেখতে পাচ্ছি, ওইটাই মনে ওনার জন্য মানে অনেক, মানে ব্যাপারটা এরকম। দিদিমা, আমার আপনার একটা কথা খুব ভালো লেগেছে। আপনি হয়তো খেয়াল করেছেন বর্তমানে বাইরে বের হলে ঘর থেকে যে এখন মানুষের শাড়ি পরার প্রবণতা কমে গেছে, একটা জিনিস নিশ্চয়ই আপনি খেয়াল করেন। এবং তাতে করে হয়েছে কি, বাংলাদেশের শাড়ি নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে একদম তাঁত শিল্পীর যারা টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, এখানে ব্যাপক একটা ধস নেমেছে। এই যে বর্তমানে একটা কালচার বেড়েছে সালোয়ার কামিজের। আপনি যে বললেন না ক্লাস 9 থেকে আমি শাড়ি পরি, মানে আমার কাছে মনে হচ্ছে ওই দিনটা যখন ফিরে আসতো, আমার মনে হয় আমার তাঁতিদের বাঁচতে পারতো। যাদের আমি নিজের চোখে দিয়ে 600 তাঁত ছিল, তার এখন 40টা তাঁতও নাই, সব বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে, কারণ শাড়ি পরার মানুষ কমে যাচ্ছে প্রতিদিন। এখন মানুষ বিশেষ পার্বণ ছাড়া শাড়ি পরতে চান না, ঝামেলার জিনিস হয়ে গেছে শাড়িটা। অথচ আমাদের দিদিমা মা কত সুন্দর। তা আপনি একটু সুন্দর করে একটু বলেন যে শাড়ির গুরুত্বটা কতটুকু একজন বাঙালি নারী হিসেবে, এবং তার আপনি যত সুন্দর করে বলবেন, আমি বললে বুঝবে মনে হয় এই লোক তো শাড়ি বিক্রি করে এই জন্য সুন্দর বলে। আপনি একটু বলেন কেন মানুষ শাড়ি পরা উচিত? শাড়ি হচ্ছে এত এলিগেন্ট একটা, এটা আমি বলবো এত সুন্দর একটা, মানে অনেক রকম কাপড় পরে যে সুন্দর কোনোভাবেই লাগবে না আমার কাছে মনে হয়। একটা শাড়ি পরলে না মানে, আর যে পরে তখন তার কিন্তু নিজেই মানে ওরকম একটা বোধ আসে, একটা একটা যে নিজের যে সুন্দর লাগছে, একটা বাঙালি মেয়েকে শাড়িতে যে কতটা সুন্দর লাগে সেটা সবাই জানে। কিন্তু ওই যে একটা মানে এই কালচার যেটা বলছেন না, যে একটা অন্য কালচার চলে এসছে আমাদের মধ্যে, হ্যাঁ। সেটা একটা এটা দুঃখের ব্যাপার। আবার বলে যে চেঞ্জ, কিন্তু আমি বলবো যে শাড়ি পরে যে কনফিডেন্ট লাগে একটা মেয়েকে, হ্যাঁ, অন্য
কাপড় জামাতে সেই পোশাকে আসে না সেই জিনিসটা। আমি হুম আমি হুম এটা হুম। আমার মনে হয় আর কি। হ্যাঁ, এবং সবসময় দেখেছি তো মাদেরকে সব শাড়ি ছাড়া তো আমি কখনো সালোয়ার কামিজ পরিনি। ওটা আমার ভালো লাগেনি কেন জানি কখনোই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাচ্চা মেয়েরা পরে খুব ভালো লাগে, কিন্তু শাড়ি পরাটার মধ্যে যে একটা শুধু সৌন্দর্য না, একটা কি বলবো, একটা কনফিডেন্স, একটা একটা মেয়ে ভীষণ কনফিডেন্ট, এটা বোঝা যায় কেন একদম জানি। আমি পরিপূর্ণতা পায় একটা আসলে। পরিপূর্ণতা পাই আমি হচ্ছে অবশ্যই। হ্যাঁ, একটা হ্যাঁ, কমপ্লিট একটা ড্রেস আপ যেটা ব্যাপার। আসলে হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবই বোঝে, কিন্তু সবার একটা কমনই হচ্ছে না, অনেক ঝামেলা। মার দাও, আয়রন করো, এই করো, ব্লাউজ ম্যাচ করো, আবার এই করো, মানে আবার এটা মিলাও, ম্যাচ করো, জুয়েলারি, এটাকে জটিল বানিয়ে ফেলছে, স্ক্রিপ্ট করা একটা কমন স্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ। সেটাই। হিরণ দা, আপনার কাছেও প্রশ্ন। খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে বসেছেন, একদম সেজে গুজে হঠাৎ করে। দাদা কি মেনটেন করেন বলেন আমাকে? আপনিও তো নিজস্ব কিছু একটা ফ্যাশন বলেন, আপনার পোশাক সচেতনতা, কোন জিনিসটা মেনটেন করে আপনি চলেন প্রতিদিন? না, ওই শাড়ির কথা বললাম, মেয়েদের, আমি নিজেদের মেয়েদেরও বলি শাড়ি পরতে, যদিও জানি এখানে আমেরিকাতে একটু ডিফিকাল্ট কাজ করতে যায়, কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা কালচারাল অনুষ্ঠানে আমি পরি বাঙালি পোশাক পরতে, নিজেও পরি, আমাদের ছেলে মেয়েদেরও বলি তোমরা এটা পরে যাও। আর মোস্টলি এখানে হয়, কিন্তু ওয়াশিংটন ডিসিতে কিন্তু ওই বাঙালি কালচারটা কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে, অনেক অনেক ইয়েছে। আমি দেখেছি যে বাঙালি জিনিসটা কিছু ধ্রুপদ থেকে হলো, অন্য কিছু কিছু সংস্থাও আছে যারা বাঙালি কালচারটাকে ধরে রাখছে, পোশাকই বলি। আর আর এখানে শাড়ি তো ভীষণ পপুলার আসলে, এই ওয়াশিংটন ডিসি এলাকাটা শাড়ি কিন্তু ভীষণ পপুলার। যে কোনো মেলাতে গেলে দেখা যায় শাড়ির দোকানে কিরকম সবাই শাড়ি পরে। না, এটা আমরা বুঝতে পারি, অনেকেই মানে অনেক বাঙালিরা যারা ওখানে থাকে খুব চায়, হয়তো তারা কাছে পায় না, একটু কষ্ট হয় কালেক্ট করতে, বা কেউ দেশে আসলে বলে দেয় শাড়িটা নিয়ে আসবা, ওই জিনিসটা আমরাও ফিল করি। দিদিমণি, আপনার কাছে প্রশ্ন, বঙ্গ সম্মিলন আপনি বেশ কয়েকবার করেছেন। না, আমার আসলে না আগে 2 বার যাওয়ার কথা ছিল, আমি কোনো কারণে যেতে পারিনি। তো আচ্ছা এই বছর লাস ভেগাসে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তো অনুষ্ঠান তো হয়নি। মানে শুনছি যে আগামী বছর হবে, তবে ওরা একটা ভার্চুয়াল একটা অনুষ্ঠান করেছিল 3, 4 এবং 5 জুলাই, তো সেটাতে আচ্ছা অংশগ্রহণ আচ্ছা করলাম। আচ্ছা 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 আচ্ছা। তো একটা কথা বলতে পারি, নেক্সট ইয়ারে ধ্রুপদের কিন্তু এবার করার কথা ছিল, বঙ্গমেলা হয়নি। তো নেক্সট যদি এই কোভিড-19 এই জিনিসটা চলে যায়, তাহলে নেক্সট ইয়ারে নেক্সট জুলাইতে কিন্তু বঙ্গমেলা করার ইচ্ছা আমরা ধ্রুপদ পোষণ করে এখানে। তো যদি ভালো হয় ডেফিনেটলি আমরা বঙ্গমেলা করব। আশা করি, আমরা মিরাম ভাই আশা করছি যেন জুলাইয়ের মধ্যে আমরা সবকিছু আবার ফিরে আসুক। আমরাও খুবই আশা রাখছি। দাদা, আপনাদের ওখানে বর্তমান অবস্থা কি আসলে? এখানে কোভিড ভার্জিনিয়াতে কিন্তু ওটা ইয়ে হয়ে গেছে, মানে বাড়ছে না, কিন্তু স্টেডি আছে আর কি। কিন্তু অনেক স্টেটে, যেমন ফ্লোরিডাতে, টেক্সাসে খারাপ অবস্থা, নিউ ইয়র্কে এখন স্টেডি। তো যেসব স্টেট গুলোতে ছেড়ে দিয়েছিল, মানে সেখানে খারাপ অবস্থা, যারা ধরে রেখেছে তাদের কিন্তু অতটা অবস্থা খারাপ না। তবে কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ, কানাডাতে একদম স্টেবল, সেই অনুপাতে আমেরিকা কিন্তু অনেক অনেক কোভিড-19 এর কেসটা অনেক, এটা ডিপেন্ড করছে এখানে এত প্রত্যেকটা স্টেট ইন্ডিপেন্ডেন্ট, এটা কোনো ফেডারেল ইয়ে, যে যে স্টেট যেরকম ডিসিশন নেয় তাদের সেই অবস্থা হচ্ছে। তবে লাকিলি ভার্জিনিয়াতে আমরা ভালো আছি, অনেকটা বেটার। অন্যান্য স্টেটে জানি না এখন কি হয়, তাকিয়েছে সবাই ভবিষ্যতের দিকে। এখন হ্যাঁ, ঈশ্বর ছাড়া আসলে আমাদেরকে আর আমাদের সচেতন হইতে হবে। বারবারই একটা কথা বলা হচ্ছে, মানুষ তো আসলে পাগলও বুঝে নিজের স্বার্থটা। আমরা যে কেন বুঝছি না, নিজেরও ক্ষতি করছি, অন্যেরও ক্ষতি করছি। মানে আমি বাংলাদেশের একই অবস্থা, বাইরে টুকটাক বের হলে বোঝা যায়, মানে মানুষের কোনো বোধই নাই। আপনার মনে করেন মাস্কটা এখানে পরে রেখেছে, ওদিন যমুনা ফিউচার পার্কে তো গেলাম, মানে ছেলে মেয়েরা এমন ভাবে হাঁটছে, আমি ভুলেই গিয়েছিলাম, আমি মানে অনেকদিন, প্রায় 4 মাস পরে বেরিয়েছিলাম, কিন্তু ওই জিনিস তৈরি হয় না। কোন বাবা মারাই কিরকম কিভাবে ছাড়ছে, বা ছেলে মেয়েরাই কিরকম, কোনো হিসাব নাই। দিদিমণি, আমার একটু জানার ইচ্ছা যে নীলুফার ইয়াসমিনের কথা হচ্ছিল, ওনার কোনো গান কি মনে আছে এখন? আমারও খুব প্রিয় শিল্পী, অরণ্য শিল্পী, ওরে ভাই, অসাধারণ অসাধারণ, মানে
আমি চারুকলা পড়া অবস্থায় ওনার বাসায় একবার গিয়েছিলাম। যেমন শিল্পী তেমন মানুষ ছিলেন উনি। মানুষ মানে, ছিলেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন। হ্যাঁ। এটাই। আচ্ছা, অল্প একটু গাই। হ্যাঁ, জি জি জি। কাছ থেকে অনেক গান শিখেছি। আমি বাঁধিনু তোমার তীরে, তরুণী আমি বাঁধিনু তোমার তীরে, তরুণী আমার, একাকী বাঁধিতে তারে, একাকী বাঁধিতে তারে, পারি না যে তরুণী আমার, আমি বাঁধিনু তোমার তীরে, তরুণী বাহ, আমরা সত্যি ওনার এত এত গান আছে, মানে জীবন সে তো পদ্ম পাতার, তারপরে এক বরষায়, বৃষ্টিতে ভিজে, আমি প্রচুর শুনতাম। এবং ওনার আগুন ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং আগুন ভাইয়ের ওয়াইফ যে তান্না আপু, মোয়াপুর তান্না আবার আপু। বান্ধবী, খুব ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, তান্না আপু অনেক সুন্দর গান করেন। আমি তুমি নাচ না করে তো গান গাইলেও পারো, মানে এত সুন্দর গান উনি, মানে আমাকে প্রায়ই দেখা যায় রেকর্ড করে ইনবক্সে পাঠায়, মেসেঞ্জারে। আচ্ছা, একজন লিখেছে সত্যজিৎ বিশ্বাস পুলাক, বিপ্লবদার প্রাণ খোলা হাসি আর উজ্জ্বল হ্যাঁ। স্ক্রিন প্রেজেন্স অনুষ্ঠানে অন্য মাত্রা দেয় সব সময়। শামা রহমান কিংবদন্তি, ওনাকে নিয়ে বলার সাহস আমার নেই, শুধু একনিষ্ঠ ভক্তের মতো বসে থাকি ওনাকে দেখতে এবং শুনতে। সামিউল পুলক তো এই প্রজন্মের সেরা বাচিক শিল্পী, আমার কবিতার বন্ধু। ভালো। এ ছেলে অনেক সুন্দর করে লেখে, অনেক সুন্দর করে লেখে। থ্যাংক ইউ সো মাচ সত্যজিৎ বিশ্বাস। দিদিমণি, আমার এবং অত্যন্ত গুণী ছেলে। আপনি বললেন না তখন যে ছোটবেলা থেকে বিভিন্ন গান, হিন্দি গান, এই গান, অনেক ধরনের গান শুনতে শুনতে বড় হয়েছেন। আপনি যে ধরনের গান করেন তার বাইরে এমন কোনো গান আছে যেগুলি আপনি নিজের জন্য মনে মনে গান, বাসায় হয়তো একা একা একটু, হ্যাঁ, এরকম তো অনেক গান মানে আছে। যেটা একদম শামা রহমানের ফ্রেমের বাইরে, ওরকম একটা গান আজকে আমরা শুনতে চাই। ওমা, সে কি! হ্যাঁ, আচ্ছা, প্লিজ। একটু অল্প হ্যাঁ। একটু করছি। গাইবে না? আচ্ছা, একটু আপনার 2 টাকা বাড়িয়ে দেন একটু। 2 লাইন শোনাই। হ্যাঁ, প্রান্তরের গান আমার, মেঠো সুরের গান আমার, হারিয়ে গেল কোন বেলা, আকাশে আগুন জ্বালা, মেঘলা দিনের স্বপ্ন আমার, অতলবিহীন মন কাদায়, প্রান্তরের গান আমার, মেঠো সুরের গান আমার। এটা উৎপলা সেনের গাওয়া একটি গান। আচ্ছা। আগে আমি গাইতাম, এটা পুরো গ্রাম এখানে, তো আমি এই গানটা অনেকদিন পর শুনলাম, অনেকদিন পর।
এই খুব ভালো লাগলো জনি। বিপ্লবদার পক্ষে সম্ভব এগুলো করা। এই শোনো, আমি একটা ব্লাস্টিং নিউজ দিই, এটা কেউ জানে না, এবং আমি জানি শামাপা ঝাড় মারবে আমাকে এর পরে, অনুষ্ঠানের শুরুতে যেমন খাইলাম। তো আমাদের সবার প্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ কিন্তু নাকি চিত্রনায়িকা রূপে সিনেমাতে কাস্ট করার জন্য কথাবার্তা সবকিছু ফাইনালাইজ হয়ে গেছিল। ক্যান ইউ বিলিভ ইট? না, আমি একটু অবাক হই নাই। নায়িকা শামা রহমান। আমি কিন্তু একটু অবাক হই নাই, কারণ আমার না, প্ল্যান না, তো আছেই, তাই না? একটা অনুষ্ঠানে আমার কথা কি গেল? দেখা হয়েছিল। তো উনি একটু হ্যাঁ, অবাক, আমিও অবাক হইনি। আমি অবাক মিষ্টি হই। আমি আমাকে অবাক বললেন হইনি। কি, আমাকে এসে বললেন শিল্পী, আমি বললাম যে হ্যাঁ কেমন আছেন, তো বলে আমি অনেক দিন ধরে ভাবছি আমার একটা অনুষ্ঠানে, আমার একটা ছবিতে আপনার অভিনয় এবং গান দুটোই থাকবে। হ্যাঁ, তো আমি বললাম হ্যাঁ গানটা তো থাকতেই পারে। তো বলছি না অভিনয়, আমি বলছি আমি পারবো, তো বলে নিশ্চয়ই পারবো। তার মাত্র আমার 2 মাসের মধ্যে উনি চলে গেলেন। খুব খুব ভালো, এত ক্রিয়েটিভ একটা মানুষ ছিলেন। থাকে আমরা নেক্সট সিনেমার পোস্টারটা আগে করে ফেলি, সিনেমা পরে হোক, কোনো সমস্যা নেই, পোস্টার তো করতে সমস্যা নেই, তাই না? কোন একটা চরিত্র, রবীন্দ্রনাথের চরিত্রে আমি যেগুলো দেখতেই চাই। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, হ্যাঁ দিদিমণি বলেন। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, প্লিজ 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 প্লিজ। শামাকে তো দেওয়া হয়েছিল না ওই শেষের কবিতাটা করতে ধ্রুপদ থেকে, মনে আছে শামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লাবণ্য প্ল্যান করা আচ্ছা, এই এমন যদি হয় যে পোলাক একটা গান করুক আর শামাপ একটা কবিতা আবৃত্তি করুক, কেমন হবে? পোলাক বড় করে তাকাবেন আমার দিকে। সত্যি 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 এইটাই বাকি ছিল। হ্যাঁ, তুমি কিন্তু দেখো দিদিমণি, আমি যা যা বলছি দিদিমণি একটু করে দিচ্ছে। প্রতি ভালোবাসা থাকবে না। না প্লিজ, একটু দিদি আপনি একটু বলেন ওর একটু দুইটা লাইন গান করতে। জি আপা, গান করো? হ্যাঁ করে নিশ্চয়ই, গান তো সবাই করি আমরা। পোলাক শুনতে পাচ্ছ? পোলাক একটা কবিতা বলো না সুন্দর। হ্যাঁ, গান গাও, আনবিলিভেবল, পারছি না, পারি না। আমার গলায় সুর থাকলে আমি গায়ক হতাম শামাপা, আমি এই লজ্জা নিতে পারছি না। আমি একটা আমাকে আমি জানি না এটা কি ব্রডকাস্ট হচ্ছে নাকি, শুনতে পাচ্ছি না। আমি জাস্ট ছোট করে একটা কবিতা বলে দিচ্ছি আমার গীতাঞ্জলি থেকে, এটা ইংলিশ ট্রান্সলেশন, অনেকে পড়ে না, আমি একটু পড়ে দিচ্ছি আপনার, মানে আমার অনেক স্টুডেন্টস আছে তারা দেখছে, বলেছিল পড়তে। Light, oh where is light? Kindle it with the burning fire of desire. The sky is overcast with clouds and the rain is ceaseless. I know not what this is that stares in me. I know not its meaning. A moment's flash of lightning drags down into deeper gloom on my side. Light, oh where is light? Kindle it with the burning fire of desire. The sky is overcast with clouds and the rain is ceaseless. I know not what this is that stares in me. I know not its meaning. It thunders and the wind rushes screaming through the void. The night is black as a black stone. Let not the hours pass by in the dark. Kindle the lamp of love with thy life. Light, oh where is light? এবং কি সুন্দর একটি কথা বলছে, কিন্ডেল দ্য ল্যাম্প অফ লাভ উইথ দাই লাইট। লাইট ও ওয়্যার ইজ লাইট, এই যে কোথায় আলো কোথায় আলো, বিরহানলে জালোরে তারে জালো। খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং গীতাঞ্জলি, থ্যাংক ইউ। গীতাঞ্জলি পড়লে না মানে একটা উত্তরণের একটা, মানে আমরা এই জীবন বারবার করে উনি সমর্পণ করছেন যে জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়
গীত সুধারস এসো, যেটা হিরণদা নামও রেখেছে ওনার অনুষ্ঠানে, যে আমরা ভয় করব না, ভয় করব না। এই অভয় বাণী, এই বর্ষার এই যে এত কথাবার্তা, এবং ওনাকে ঘিরেই কিন্তু এতগুলো মানুষ। এবং একটা জিনিস কি বিপ্লব দা, এই যে আমরা যে যারা আমাদের একটু হলেও আমাদেরকে মানুষ চিনছে, জানছে, ভালোবাসছে, এর কারণও কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে একটা বিন্দু করে আমাদের পুরা জীবনটা একটা বৃত্তের মতো মানে আবর্ত হয়ে আছে। তো এটা কিন্তু আমরা সারা জীবন এই মানুষটির কাছে কৃতজ্ঞ থাকবো। এবং তার কর্ম এত অপরিসীম যে শেষ করা সম্ভব না আমাদের পক্ষে। আমরা বিশাল প্রতিদিন বিশাল। পড়ি, উন্নত হই এবং সমৃদ্ধ হই। আর অনুষ্ঠান একদমই শেষ, আমি জানি অনেকক্ষণ হয়ে গেছে। আমি আর কথা বলছি না, হ্যাঁ, আমি আমার তরফ থেকে অনেকক্ষণ। বিদায় নিচ্ছি। আমি একটু শেষ কমেন্ট গুলো একটু পড়ে দিচ্ছি। আর দিদিমণি এর মধ্যে চিন্তা নিশ্চয়। করতে থাকেন আমরা কোন গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। বাণী চন্দ লিখেছেন পোলাক খুব ভালো লাগলো। মেহনাজ হোসাইন লিখেছেন, মেহনাজ হোসাইনও দেখছেন, ওনার কালকে আমাদের এখানে অনুষ্ঠান। মেহনাজ হোসাইন লিখেছেন বিউটিফুল পোলাক। লাবণ্য সুধা, অল দ্য বেস্ট ভয়েস মেহনাজ আপু। ইজ Thank পাওয়ার, থ্যাঙ্কস পোলাক। স্বপ্না হালদার নাইস। দিলারা নাহার বাবু বিউটিফুল পোলাক। কানিজ ফাতেমা তিথি you. বাহ। তানজিলা লাবণ্য হাউ আর ইউ শামা আপা, অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, সকাতর ওই কাঁদিছে সকলে, দিদিমণি এই গানটা না গেলে না মন থেকে শান্তি পাবো না। না, হ্যাঁ, ঠিক আছে, এই গানটা হ্যাঁ, সত্যি এটাতেই শেষ করুন। গাইলাম না। হ্যাঁ, আমি অল্প একটু গাই, গেয়ে দিয়ে শেষ করছি তাহলে। যদি আপনি গাইতে গাইতে মনে হয় যে না পুরোটা গাওয়া যাবে, তাহলে থেমে থেকেন না, গাইতেই থেকেন একটু। এই গানটা অনেক বড়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমরা কি বিদায় নিচ্ছি বিপ্লব দা? এই গান দিয়ে কি শেষ হচ্ছে নাকি আমরা আবার গানটা শেষ করি, ফিরে এসে বিদায় নিয়ে সবাই বিদায় হবো আর কি, সবাই কিছু কিছু কথা বলে। হ্যাঁ, ওকে। আচ্ছা 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 আচ্ছা। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দেশে দেশে, বেড়ায় কাতরে, মরেছে কার ধরিতে চায়, এ মরু প্রান্তরে। মরেছে কার ধরিতে চায়, এ মরু প্রান্তরে। মরেছে কার ধরিতে চায়, এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে।
আশা পুরা তুমি এসো কাছে, তোমার দান আশা পুরা তুমি এসো কাছে। আমি পরে বিদায় নিচ্ছি। আমাদের দাদাকে বলছি আপনি কিছু বলেন, কেমন লাগলো আমাদের সাথে এইটুকু সময় থাকলেন, এবং সেই সাথে আমরা তো সবাই আমাদের অন্যরকম একটা মুড তৈরি হয়েছে আপনাকে পেয়ে, তাতে কোনো সন্দেহ নাই। বাড়তি পাওয়া থাকে না জীবনে, ওরকম আর কি। দাদা যদি কিছু বলতেন, দর্শক অনেকে আছেন, তাদের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে আপনাদের জায়গা থেকে। না, সবাইকে ধন্যবাদ, স্পেশালি পোলাক আর বিপ্লব সাহা আমাকে আনার জন্য আজকে ভীষণ ভালো লাগলো সবাইকে একসাথে পেয়ে। আমারও ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা অনুষ্ঠান হলো, আবারও আমাদের দেখা হবে, আমাদের ধ্রুপদীর অনুষ্ঠানে আপনারা থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। হ্যাঁ দাদা, ধ্রুপদীর অনুষ্ঠান কিন্তু বিশ্বরং ফ্যান পেজ থেকে হতে পারে, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আপনি বিশ্বরং নিয়ে আপনি প্ল্যান করবেন, যেটা এখানকার মানুষের জন্য প্ল্যান করবেন আপনি, যেটা আমাদের পেজ থেকে আমরা এটা অনেক ধ্রুপদীর পক্ষ থেকে পরে আলাপ করবো, ঠিক করে নেবো এটা অফলাইন। জি দাদা, থ্যাংক ইউ সো মাচ। দিদিমণি? কেন নয়, কেন নয়। খুব আসলে খুব কখন সময় চলে গেল, খুব একটা আনন্দের সময় কাটলো। আর হিরণ ভাইকে পেয়ে তো আসলে খুব ভালো লাগলো। আসলে আমি একটু ভাবছিলাম যে মানে কেমন হবে কি হবে এসব একটু ভাবছিলাম, বাট সত্যি বিপ্লব খুব আনন্দ করে একটা গল্প করলাম, গান করলাম, পোলাকের কবিতা শুনলাম, সবার কথা শুনলাম, এটা একটা অন্যরকম একটা ভালো লাগে হলো। খুব অনেক অনেক ধন্যবাদ শ্রোতা দর্শক যারাই ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পোলাক? পোলাক কিছু বলো। দাদা আমি আর আমার সর্বনমস্য তুমি, আমাদের জাতীয় দাদা, তোমার কে সম্পর্কে আমি আর কি বলবো, কিন্তু যারা এই বিশ্বরং ফ্যান পেজ থেকে অনুষ্ঠান দেখেন তাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে এই মানুষটি কিন্তু নিরলস ভাবে আমাদের বাংলাদেশের কৃষ্টি, তাঁত, তাঁতি এবং ওনার আন্ডারে যে কত মানুষ জীবিকা নির্ভর করে এই মানুষটি কাঁধে নিয়ে আমাদের এই প্রান্তিক অঞ্চল থেকে যত গুণী শিল্পী বলবো আমি, এদেরকে কারিগর না বলে, এইসব শিল্পীদের গুরু ভার কিন্তু এই লোকটির কাঁধে। আপনারা এই লোকটির জন্য দোয়া করবেন, বিপ্লব সাহার জন্য দোয়া করবেন যেন উনি শতায়ু হয়। এবং আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা, আমি সবসময় বিনত এই মানুষটির কাছে। এবং বিশ্বাস করেন, আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন, এই লোকটার আঙুল ধরে বহু ছেলে মেয়ে ফ্যাশন ওয়ার্ল্ডে এসেছে, তারা এখন সুবিখ্যাত, সারা পৃথিবীতে মডেলিং করছে, কিন্তু তাদের প্রথম ফুটস্টেপ কিন্তু বিশ্বরং। তো বিশ্বরং কিন্তু সত্যি এমন একটি জায়গা যেখান থেকে মানুষ উন্নত হয়, সমৃদ্ধ হয়, এবং আমাদের জীবিকারও একটি জায়গা কিন্তু বিশ্বরং। তো বিশ্বরঙের জন্য ভালোবাসা রইল, বিশ্বরঙের জন্য প্রার্থনা করবেন, এবং এই মানুষটির জন্য প্রার্থনা করবেন, বিপ্লব সাহার জন্য। উনি সত্যি, ওনার উপর অনেকগুলো মানুষের জীবন নির্ভর করে। দাদা তুমি সত্যি শতায়ু হও, আমার আয়ু তোমার লেগে যাবে। আমি তোমার কাঁধে ভর দিয়ে আমি শতায়ু হব না? নতুন করে কি বলবো দাদা। অনেক অনেক ধন্যবাদ। হলেও হোক, তোর কাঁধে ভর দিয়ে আমি হাঁটবো শতায়ু হয়ে, তাই না? কি বলবো, আচ্ছা স্ক্রিনে কিন্তু দিদিমণি নাই, হিরণদা নাই, মিহির, সবাইকে স্ক্রিনে আনো। আমার মনে হচ্ছে একদম বিজয়ের দশমীর ঘন্টি মনে হচ্ছে, মাকে বিদায় দেওয়ার মতো। সত্য কথা, কিভাবে 1 ঘন্টা 50 মিনিট, এটা 1 ঘন্টা 50 মিনিট না, আসলে এটা প্রায় দেড় মাসকে ঘন্টায় ভাগ করলে যেগুলো হবে ওই সময়গুলো, টেনশন। এবং আমার জন্য আজকের দিনটি সত্যি মনে রাখার মতো একটা দিন। একজন স্বপ্নের মানুষকে নিয়ে আমি অনুষ্ঠান করলাম, সত্য কথা। বা ছাত্র অবস্থা থেকে যাকে দেখেছি ছবিতে, সামনে দেখেছি, টেলিভিশনে দেখেছি,
কথা বলার সাহস হয় নাই, কিন্তু পুলাকের কারণে একটু একটু কথা বলার সাহস এই কয়েক বছরও হয়েছে, কিন্তু তাকে নিয়ে আমি অনুষ্ঠান করবো এটা স্বপ্নে ভাবিনি। সেটাও পুলাক, সব ক্রেডিট আমি পুলাককে বলবো, পুলাকের কারণেই হলো। আর পুলাককে তো পেয়েছি স্বপ্নিলের কারণে। সবসময় আমি এটা স্মরণ করতে চাই। দিদিমণি অনেক ধন্যবাদ জানাই, আপনি আপনার মহামূল্যবান সময়টুকু বিশ্বরঙের এই জায়গাটাতে আপনি বিশ্বরঙ আসলে আশীর্বাদ পুষ্ট হলো। আমি চাই আপনি সবসময় বিশ্বরঙের জন্য আশীর্বাদ করবেন এবং পাশে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার মধ্যে দিয়ে আসলে বিশ্বরঙ বেঁচে থাকবে আমি মনে করি। আপনি সবসময় আপনার হাতটি আমার মাথায় রাখবেন। নিশ্চয়ই। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর সবাই লিঙ্কটি এখনো সময় আছে, শেয়ার করুন। আমরা প্রতিদিন তো শেয়ার করবই, অনেক অজানা কথা আজকে জেনে গেছি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। গান শুনেছি, গল্প শুনেছি, কবিতা শুনেছি, কিন্তু অজানা কথাগুলো কিন্তু সব অনুষ্ঠানে বলার স্পেস থাকে না, কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা জানতে পেরেছি। আমরা ভালো হলাম, ভালো বুঝলাম। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ঘর থেকে বেরোনোর সময় দরকারি যদি নিশ্চয়ই বেরোবেন, কিন্তু ঘরে ফিরে এসেও নিয়মগুলো মেনে চলবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, কিভাবে ঘরে এসেই গোসল স্নান পরিষ্কার হয়ে ফ্যামিলি অন্যান্য সাথে মেশা, যারা দরকারে বের হবেন কিন্তু নিয়মগুলি মেনে চলবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। শুভরাত্রি, ভালো থাকুন সবাই। শুভরাত্রি। শুভ